যেটা করতে চলেছি। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে সিথি রামকৃষ্ণ সংঘ জয়েন করেছে, রামকৃষ্ণ বিদ্যাভবন জয়েন করেছে, বারগ্রাম পল্লী সেবানিকেতন হাই স্কুল জয়েন করেছে, কোন্নগর রাজেন্দ্র স্মৃতি বিদ্যালয় আর শিবপুর এসএসপিএস বিদ্যালয়। আর দু একজন স্টুডেন্ট আমি দেখতে পাচ্ছি তারা হয়তো ইন্ডিভিজুয়াল লিঙ্কে জয়েন করেছে। যারা স্টুডেন্ট আছে ইন্ডিভিজুয়াল লিঙ্কে জয়েন করেছে তারা ভিডিওটা অফ করে রাখো, যদি আমি দরকার হয় তোমাদের সাথে কথা বলে নেব। আর বাকি স্কুলগুলো ভিডিও অন করে রাখবে। ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট যারা আছে তারা ভিডিওটা অফ করে রাখো, তাহলে তোমার নেটে কানেকশনটা স্লো হবে না। আচ্ছা, একটু ইন্ট্রোডাকশন দিন, আপনারা কোথা থেকে এসেছেন? সিথি রামকৃষ্ণ সংঘ বিদ্যা মন্দির, এটা তো সিথিতে আমাদের সাউথ সিথি নাকি? তোমাদের মাইক্রোফোনটা মিউট আছে, আনমিউট করে কথা বলো। সিথি রামকৃষ্ণ সংঘ বিদ্যা মন্দির। হ্যাঁ, তোমরা শিবপুর, আচ্ছা বলো শিবপুরের তোমরা। আচ্ছা, তোমাদের বোধহয় ক্লাস 12-এরও ক্লাস চলছে তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। যারা কথা বলবে তখন মাইক্রোফোনটাকে অন করে নেবে, আর যখন কথা বলবে না এমনি সময় তখন অফ করে রাখবে, তাহলে কোনো ইকো হবে না। ঠিক আছে। আচ্ছা, কোন্নগর রাজেন্দ্র স্মৃতি বিদ্যালয়, হ্যাঁ ম্যাডামকে দেখতে পাচ্ছি, স্টুডেন্ট কয়েকজন আছেন। হ্যাঁ বলুন ম্যাডাম, কোথা থেকে আপনারা? কোনো কারণে অফলাইন হয়ে গেলেন ওনারা। আচ্ছা, সুনীতি সদর দেখতে পাচ্ছি জয়েন করেছে। আপনারা জলপাইগুড়ি থেকে না? সুনীতি সদর, আপনাদের মাইক্রোফোনটা আনমিউট করতে হবে। স্ক্রিনে দেখুন মাইক্রোফোনে একটা অপশন আছে, ওটা আনমিউট করে কথা বলতে হবে। হ্যাঁ ঠিক আছে, এবার বলুন। হ্যাঁ, আমরা জলপাইগুড়ি থেকে বলছি। আচ্ছা, এরা সব ক্লাস 10 এর স্টুডেন্ট তো? এরা ক্লাস 10 স্টুডেন্ট। ঠিক আছে ঠিক আছে, এবার অফ করে রাখতে পারেন। যখন কথা বলবেন কোনো স্কুল তখন অন করে নিয়ে কথা বলবেন, তারপর অফ করে রাখবেন, তাহলে কোনো ইকো হবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বারগ্রাম পল্লী সেবানিকেতন কোথা থেকে এসছো তোমরা? আপনার মাইক্রোফোনটা আনমিউট করতে হবে। এই আকাশ, তুমি প্রেজেন্টেশন অন করে ফেলেছো? আকাশ, প্রেজেন্টেশন মোডটাকে অফ করো। তোমরা কোনো কিছুতে ক্লিক করবে না, তোমরা চুপচাপ শুনে যাও। যারা ইন্ডিভিজুয়ালস যারা আছো, আকাশ এবং পীযুষকে দেখতে পাচ্ছি, ডু নট টাচ এনি বাটন অন ইউর স্ক্রিন, জাস্ট লিসেন টু মাই টক অর হোয়াট এভার, ওকে? আচ্ছা বলুন, বারগ্রাম পল্লী সেবানিকেতন হাই স্কুল বলুন। আচ্ছা, রামকৃষ্ণ বিদ্যাভবন জয়েন করেছে আমাদের। তোমরা বেলুর তো? রামকৃষ্ণ বিদ্যাভবন। Use your microphone and then talk. Ramakrishna Vidyabhavan, use your microphone. Our speaker. হ্যাঁ স্যার। Ramakrishna Vidyabhavan, ঠিক আছে ঠিক আছে। Borai Vallika Vidya Mandir also joined. So we have about 10-12 schools already joined. So I think it is a good time to start. So আমি স্টার্ট করছি। তো এটা হলো তোমাদের লাইফ সায়েন্সের কোর্স, হ্যাঁ, ক্লাস 10 লাইফ সায়েন্স। লাইফ সায়েন্স বেসিক্যালি হিউজ থিং, একটা তোমার খুব বড় ডোমেন যেখানে সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্টই আছে বলতে পারো। তো দিস ইজ বেসিক্যালি মাল্টি ডিসিপ্লিনারি, যেখানে তোমার বায়োলজি তো আছে, জীবনবিজ্ঞান তো আছেই, তার সাথেও এখন দেখা যাচ্ছে যে স্ট্যাটিস্টিক্স, তারপর অঙ্ক, হ্যাঁ, তারপর ফিজিক্স, তারপর কেমিস্ট্রি, সব কিছু মিলিয়েই কিন্তু পুরো বায়োলজি জিনিসটা তৈরি হয়েছে। অর্থাৎ এখন কোনো সাবজেক্টকেই আর সেপারেট করা যায় না। সো দিস ইজ অনলি লাইফ সায়েন্স, হ্যাঁ, দিস ইজ অনলি ফিজিক্যাল সায়েন্স, দিস ইজ অনলি ম্যাথমেটিক্স, এরকম সেপারেট করার সময় চলে গেছে। এখন এভরিথিং ইজ ইন্টিগ্রেটেড, সব কিছুকে নিয়ে আমাদের সায়েন্স চলছে এখন। তো সেরকমভাবে লাইফ সায়েন্স একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কেন? কারণ জীবন বিজ্ঞানের সমস্ত জিনিসগুলোকে আমরা যখন পর্যবেক্ষণ করি বা সেটাকে স্টাডি করি, তখন সেখান থেকে আমরা মানে বিভিন্ন নলেজ পাই যে কীভাবে আমরা নতুন ওষুধ তৈরি করব,
হ্যাঁ, একটা রোগের এগেনস্টে, বা কিভাবে আমরা ভালো করে আরো বেশি পরিমাণে ফসল তৈরি করব। একটা বিশেষ ধরনের কোনো প্রজাতির ধান হতে পারে, বা একটা বিশেষ ধরনের কোনো ফল হতে পারে। তাহলে এগুলো সমস্ত কিন্তু লাইফ সায়েন্সের নলেজ ছাড়া এগুলো অসম্ভব, যে আমরা কিভাবে আস্তে আস্তে এগিয়ে যাব। কারণ হিউম্যান কাইন্ড বা ম্যানকাইন্ড আপনার সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তো প্রত্যেক দিনই কিছু নতুন আবিষ্কার হচ্ছে। তো এই জিনিসগুলো তখনই সম্ভব যখন আমাদের প্রপার নলেজটা থাকবে। এই নলেজটা গ্রো করার জন্য আমাদের লাইফ সায়েন্স এবং তার রিলেটেড যত সায়েন্স আছে সেগুলোকে একসাথে জানা দরকার। এটা কখনোই ভাববে না যে আমার লাইফ সায়েন্স শুধু ভালো লাগে তো আমি কেমিস্ট্রি পড়বো না, বা আমি ফিজিক্স পড়বো না, বা ভাইসি ভার্সা, তোমার হয়তো ফিজিক্স খুব ভালো লাগে তুমি লাইফ সায়েন্স পড়বে না। অ্যাটলিস্ট তোমাকে একটা মিনিমাম নলেজ রাখতে হবে সমস্ত সায়েন্স সাবজেক্টে, তবে তোমার ওভারঅল নলেজটা গ্রো করবে। তো আমি তোমাদেরকে প্রথম ক্লাস যেহেতু, একটা ইন্ট্রোডাকশন হিসাবে পুরো জিনিসটাকে আমি একটা নাটশেলের মধ্যে রেখেছি, একটা সিঙ্গেল প্রেজেন্টেশন তৈরি করেছি যেখানে তোমাদের পুরো ব্যাপারটাকে আমি এক্সপ্লেন করব যে হাউ দ্য লাইফ সায়েন্স হ্যাজ ইভলভড, কীভাবে জীবন তৈরি হলো এবং কীভাবে লাইফ সায়েন্সের বিভিন্ন যে সাবজেক্টগুলো আছে, টপিকগুলো আছে, সেগুলো কীভাবে এলো। সো লেট আস ডিসকাস থ্রু এ পাওয়ার পয়েন্ট। আমি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্ট করবো, আমি স্ক্রিনটাকে প্রেজেন্ট করব। তোমরা যদি দেখতে পাও তাহলে একটু বলবে, না পেলেও বলবে। তো আই এম প্রেজেন্টিং মাই স্ক্রিন রাইট নাও। আমার স্ক্রিন দেখতে পাচ্ছ তো? আমার স্ক্রিন দেখা যাচ্ছে কম্পিউটারে, সবাই দেখতে পাচ্ছ? আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? ইজ ইট ভিজিবল? Yes, sir. আচ্ছা, ঠিক আছে। Yes, sir. তাহলে আমি এই স্ক্রিনটা দেখাতে দেখাতে তোমাদের এই এক একটা করে স্লাইড আমি যাব, আর এই সম্বন্ধে অল্প অল্প করে বলতে থাকবো। তারপরে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা জিজ্ঞেস করবে, বা এটা হয়ে যাওয়ার পরে আমিও তখন এক একজনকে কোনো প্রশ্নের জন্য জিজ্ঞেস করতে পারি যে তোমরা কি বুঝলে, বা তোমার এখান থেকে কি মনে হলো, বা তোমার কতটা হেল্প হলো এই স্লাইডটা থেকে বা এই টপিকটা থেকে। এরকমভাবে আমরা ইন্টারাকশন করবো। তো যে কোনো ক্লাস শুড বি ইন্টারাক্টিভ, মানে এরকম হবে না যে আমি একাই বলে যাব আর তোমরা শুনে গেলে, এরকম নয়। যাতে ইন্টারাকশনটা হয়, অর্থাৎ আমি যে বলছি তোমরা যে শুনছো সেই জিনিসটা বোঝাটা খুব দরকার। সো দিস ইন্টারাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমি স্টার্ট করছি দ্য পাওয়ার পয়েন্ট দ্যাট আই প্রিপেয়ার্ড। এখানে যদিও সব ইংরেজিতে লেখা আছে, কিন্তু আমি সেটাকে বাংলাতে এক্সপ্লেন করবো। হ্যাঁ, বাংলাতে এক্সপ্লেন করবো। যদি কোনো ওয়ার্ড বুঝতে না পারো বা কোনো সেন্টেন্স যদি বুঝতে না পারো তাহলে আমাকে বলবে, কিন্তু আমি সবটাই বাংলাতে বলবো, সুতরাং কোনো অসুবিধা হওয়ার কথা হয়। তাহলে এটা হলো আমাদের ওরিয়েন্টেশন ক্লাস লাইফ সায়েন্সের জন্য, ক্লাস 10 ফর অল স্কুলস অফ ওয়েস্ট বেঙ্গল। বিভাগ দিশার তোমার ক্লাস স্টার্ট করছি আমরা। তো দিস ইজ মাই ইন্ট্রোডাকশন। আই এম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর the Department of Medical Biotechnology and also Department of Sports Science of this University RKM Valley, and also I'm working as a scientist in Cardiology and Metabolic Disorder Group in Ramakrishna Mission Shreyaputishan Hospitals. So let me start with the evolutionary aspect, যে কীরকমভাবে আমাদের ইভলিউশনটা হলো। ঠিক আছে, অর্থাৎ প্রথমেই তো একদিনে এত বড় পৃথিবী তৈরি হয়ে যায়নি, বা জীবজগৎ প্রাণী জগৎ একদিনে তৈরি হয়ে যায়নি। তাহলে যদি আমরা একটা টাইম লাইন দেখি, টাইম লাইন অনুযায়ী যদি জিনিসটাকে ডিভাইড করা যায়, তাহলে এরকমভাবে বেসিক্যালি সেটাকে ডিভাইড করা যেতে পারে যে অ্যাবাউট 13.5 বিলিয়ন ইয়ার্স এগো। হ্যাঁ, 1 বিলিয়ন মানে কত কে বলবে? 1 বিলিয়ন পরে মানে একের পরে কটা শূন্য? How many zeros are there in 1 billion? শিবপুর বলো, শিবপুর SSPS বিদ্যালয়। How many zeros are there in 1 million? স্যার 10 লাখ। छोटा जीरो। কটা জিরো? 10 লাখ 10 লাখ। 10 লাখ মানে 1 বিলিয়ন? হ্যাঁ বিলিয়ন বলছি, বিলিয়ন বলছি। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো না, কে বলবে? সুনীতি সদর। স্যার 6টা জিরো হবে, 6টা জিরো। ভুল বলছো তোমরা। সুনীতি সদর, 1 বিলিয়ন, হাউ মেনি জিরোস আর দেয়ার? Sir, not a zero. কে বলছে? Sir, 9 9. zeros, 10 to the power 9, তাই তো? So 1 billion is 10 to the power 9,
and 1 million is 10 to the power 6. So basically 9 zeros. So বুঝতেই পারছো যে কত দিনের আগের কথা। So 13.5 billion years ago first the matter and energy appeared. তার মানে হলো ফিজিক্স এবং কেমিস্ট্রি তার যে বেসিসটা সেইটা স্টার্ট হলো, অর্থাৎ ম্যাটার এবং এনার্জি দিয়ে প্রথম আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড বলো বা পৃথিবী বলো সেটা তৈরি হলো। তারপরে পৃথিবী তখনও তৈরি হয়নি, তখন সবে ম্যাটার এবং এনার্জির যে কনসেপ্টটা সেটা এসছে, ফিজিক্স এবং কেমিস্ট্রি তখন ইভলভ করছে। তারপরে অ্যাবাউট 4.5 বিলিয়ন ইয়ার্স এগো তখন আমাদের প্রথম পৃথিবী তৈরি হলো। পৃথিবী একটা গ্যাসিয়াস স্টেটে আমরা জানি, হ্যাঁ, যেরকমভাবে একটা গ্যাসের একটা পরিমণ্ডল তৈরি হয়েছিল, সেখান থেকে আস্তে আস্তে সলিডিফাই করে তারপরে যে প্ল্যানেট আর্থ সেটা তৈরি হয়। সো আফটার দ্যাট অ্যারাউন্ড 3.8 বিলিয়ন ইয়ার্স এগো, মানে অত বছর আগে প্রথম অর্গানিজমের যে কনসেপ্টটা পৃথিবীতে, সেই অর্গানিজম বা লাইফের বিগিনিং হলো, স্টার্ট হলো। মানে একদম সিম্পল অর্গানিজম তোমরা যেগুলো জানো, সিঙ্গেল সেল, হ্যাঁ, কাইন্ড অফ ব্যাকটেরিয়া, দে অনলি কন্টেন দ্য প্রোটিন অ্যান্ড নিউক্লিক অ্যাসিড, নাথিং এলস। তো সেই রকম অর্গানিজম প্রথম স্টার্ট হলো অ্যাবাউট 3.8 বিলিয়ন ইয়ার্স এগো। অনলি ইন 2.5 মিলিয়ন ইয়ার্স এগো, মানে এখন বিলিয়ন থেকে জিনিসটা মিলিয়নে চলে এসছে, মানে যেটা বললে 10 to the power 6 is 1 million. So 2.5 million years ago evolution of the genus Homo in Africa. তাহলে আফ্রিকা যে মহাদেশটা আছে আমরা জানি, আফ্রিকা মহাদেশে হোমো বলে যে জেনাসটা আছে, এই জেনাসটা প্রথম সৃষ্টি হলো। তার মানে কিন্তু হোমো সেপিয়েন্স তৈরি হলো না, কারণ হোমো জেনাসের আন্ডারে অনেকগুলো তোমার স্পিসিস ছিল, তার মধ্যে সব থেকে অ্যাডভান্স স্পিসিসটা হলো আমাদের এখন হোমো সেপিয়েন্স। তার আগে হোমো হ্যাবিলিস ছিল, নিয়ান্ডারথেল ছিল, এটসেট্রা। সো অ্যাবাউট 2 মিলিয়ন ইয়ার্স এগো দেখবে আস্তে আস্তে এই টাইম ফ্রেমটা অনেক ছোট হয়ে আসবে, অর্থাৎ প্রথমের দিকে সব বিলিয়নে কথা হচ্ছিল, অনেক ডিফারেন্সের মধ্যে সব কিছু তৈরি হচ্ছিল, মানে অনেক টাইম লাগছিল। কিন্তু যত দেখবে আস্তে আস্তে ইভলিউশন সামনের দিকে এগোচ্ছে, তো টাইম ফ্রেমটা কমে যাচ্ছে। যেমন তোমরা ভালো করে জানো যে তোমরা ছোটোবেলায়, বা তোমরা হয়তো খুবই ছোট, তোমাদের যারা বাবা মারা আছেন তাদের ছোটোবেলায় বা তাদের স্কুল লাইফ কলেজ লাইফে এমনি টেলিফোন ছিল, ডায়াল করা যে টেলিফোন। এবার উইদিন 20-30 ইয়ার্সের মধ্যে এতটাই টেকনোলজি ইভলভ করেছে যে এখন তোমার সেই সমস্ত ফোন চলে গিয়ে মোবাইল ফোন এবং আরও কত কি তৈরি হচ্ছে, কম্পিউটার ডেস্কটপে কনসেপ্টই চলে যাচ্ছে এখন, অল আর ল্যাপটপ অ্যান্ড ট্যাবলেট। তাহলে ইভলিউশন বা প্রোগ্রেসটা কিন্তু যত দিন যাচ্ছে তত ফাস্ট হচ্ছে, এবং যত প্রিমিটিভ কন্ডিশনে ছিল আর্থ বা ইভলিউশনের প্রথম দিকে, এই প্রোগ্রেসটা হতে অনেক সময় লেগেছে। তো দিস ইজ ওয়ান বিউটি অফ নেচার। তো only 2 million years ago humans they spread from Africa to Eurasia, evolution of different human species, এবং তখন কিন্তু প্রথম আফ্রিকা থেকে স্প্রেড করলো। যে একটা মহাদেশের মধ্যে থাকলে তো হবে না, কারণ সারা বিশ্বে ছড়িয়ে পড়তে হবে। তাহলে সেই স্প্রেডিংটা অনলি হ্যাপেন্ড অ্যারাউন্ড 2.0 মিলিয়ন ইয়ার্স এগো। 70,000 বছর আগে কি হলো, তাহলে এতটা কাছাকাছি চলে এলো দেখো ইভলিউশন। 70,000 বছর আগে মাত্র মানুষ প্রথম শিখলো যে কিভাবে কগনিটিভ ল্যাঙ্গুয়েজ বা কগনিটিভ রেকগনিশন হবে। অর্থাৎ কগনিশন মানে কি? কগনিশন মানে হলো কোনো কিছুকে চেনা, কোনো কিছুকে বোঝা, তাকে বলা হয় কগনিশন। এই কগনিশন যদি না থাকে, এই কগনিটিভ এবিলিটি যদি না থাকে, তাহলে কোনো একটা অর্গানিজম কিন্তু আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারবে না, বা কোনটা ভালো কোনটা মন্দ সেটা বুঝতে পারবে না। সো এই ধরনের কগনিটিভ যে রেভলিউশন বা কগনিটিভ এবিলিটি, এবং তার সাথে সাথে যে ল্যাঙ্গুয়েজের ইমার্জেন্স, যে কীভাবে কথা বলবে একজনের সাথে আরেকজন, কীভাবে কমিউনিকেট করবে, কারণ কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ যদি দুটো গ্রুপের হিউম্যান থাকে একটা জায়গার মধ্যে, এবার তারা যদি কমিউনিকেট না করতে পারে, তাহলে তারা নিজেদের মধ্যে মারামারি করবে, হ্যাঁ, তারা কোনো রিসোর্স যেটা আছে শেয়ার করতে পারবে না, তারা নিজেদেরই ক্ষতি হবে। তাই নিজেদের প্রয়োজনেই মানুষ বুঝলো যে না, আমাদের মধ্যে কমিউনিকেশন করাটা খুব দরকার। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ গুড অ্যান্ড হোয়াট ইজ ব্যাড, অ্যান্ড উই হ্যাভ টু শেয়ার অল দ্য রিসোর্সেস উই হ্যাভ। যত রিসোর্স আমাদের আছে, সেটা খাবার দাবার হোক, কোনো অস্ত্রশস্ত্র হোক, কোনো বসবাস করার জন্য গুহা হোক, বা কোনো জমি হোক যেখানে চাষবাস করতে পারবে, সেটা শেয়ার করাটা খুব দরকার। তাই এই ধরনের শেয়ারিংয়ের জন্য প্রথম ল্যাঙ্গুয়েজের দরকার হলো। তাহলে দিস কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ অনলি ইমার্জ 70,000 ইয়ার্স বিফোর। অনলি 12,000 ইয়ার্স এগো, 12,000 বছর আগে মাত্র এগ্রিকালচার তৈরি হলো, এগ্রিকালচারাল রেভলিউশন। অর্থাৎ মানুষ প্রথম বুঝতে শিখলো যে না, এগ্রিকালচার করতে হবে, অর্থাৎ বনে বাজারে ঘুরে শস্য সংগ্রহ করে বা অন্য প্রাণীকে মেরে তাদের মাংস খেয়ে
আমাদের খুব একটা লাভ হচ্ছে না বা আমরা অতটা পরিমাণে জোগাড় করতে পারছি না, তার কারণ তখন মানুষের সংখ্যা বাড়তে আরম্ভ করেছে। প্রথম দিকে কটা মাত্র মানুষ ছিল, তারপরে এত মানুষ বেড়ে গেল, এত নাম্বার বেড়ে গেল যে তাদের অ্যামাউন্ট অফ ফুডটা একটা বড় চিন্তার ব্যাপার হয়ে দাঁড়ালো। তখন তারা প্রথম শিখলো যে এগ্রিকালচার অর্থাৎ নিজেদের চাষবাস করতে হবে এবং অ্যানিমালদেরকে ডোমেস্টিকেট করতে হবে। ডোমেস্টিকেট করা মানে বন্য যে সমস্ত জানোয়ার আছে তাদেরকে পোষ মানিয়ে তাদেরকে দিয়ে চাষ করাতে হবে। এতটা ইন্টেলিজেন্ট হয়ে গেল মানুষ। কিন্তু এটা ঘটেছে মাত্র 12,000 বছর আগে। যদিও এই জিনিসটা নিয়ে অনেক বিতর্ক আছে, যে আমরা জানি যে এই ধরনের এই ধরনের এগ্রিকালচার রেভলিউশন না হলে মানুষের খাদ্য একটা সমস্যা হতো এবং একই ধরনের খাদ্য মানুষ পেত না এবং সেখানে বিভিন্ন রকম প্রবলেম তৈরি করতে পারত। কিন্তু আরেক দল বিজ্ঞানী বলছে যে যারা ফরেজার্স ছিল, ফরেজার মানে যারা খাদ্য সংগ্রহ করতো, যারা চাষবাস করতো না বা অ্যানিমালকে প্রতিপালন করতো না, তারাই বেশি সায়েন্টিফিক ছিল। তার কারণ কি, তাদের ফুড ডাইভার্সিটি অনেক বেশি ছিল। তারা আজকে একটা জিনিস খেত, কালকে একটা জিনিস খেত, পরশু একটা জিনিস খেত। তাই তারা অনেক ধরনের জিনিস খেতে পারতো বলে তাদের মধ্যে কখনো কোনো নিউট্রিশনের ডেফিসিয়েন্সি হতো না এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি ছিল। আর যখনই মানুষ চাষ করতে শিখে গেল, যে চাষি ধরো গম চাষ করে বা যে চাষি ধরো আলু চাষ করে বা যে ধরো ধান চাষ করে, সে কিন্তু সারা জীবন ধরে তার আসল যে খাবার সেটা হলো ধান মানে চাল, বা যে আলু চাষ করে তার মেন খাবারটাই হলো আলু, তাহলে সে কিন্তু অন্যান্য নিউট্রিশন ঠিক মতো পাবে না। অর্থাৎ তার কিন্তু একটা নিউট্রিশনাল বা ইমিউলজিক্যাল ডেফিসিয়েন্সি হতে পারে। সো মেবি দিস ইজ ওয়ান অফ দ্য রিজন যে এখনকার দিনে দেখা গেছে হিউম্যানের ওভারঅল যে ইমিউনিটি পাওয়ার সেটা কিন্তু কমে ড্রাস্টিক্যালি অনেক চেঞ্জ হয়ে গেছে। আগেকার দিনে একটা সময় হয়তো ইমিউনিটি পাওয়ার অনেক বেশি ছিল, এত ছোটোখাটো কোনো রোগ জীবাণু বা এই ধরনের মাইক্রোবস হিউম্যানকে এফেক্ট করতে পারত না। তো এটা একটা বিতর্কের বিষয়, সে ব্যাপারে যাচ্ছি না। আমরা খালি দেখছি যে টাইম লাইনটা এরপরে কি আসছে। তাহলে এরপরে দেখো 12,000 থেকে একদম 500 বছরে চলে এলাম আমরা। 500 বছরে কি হচ্ছে, সায়েন্টিফিক রেভলিউশন স্টার্ট হলো। অর্থাৎ মানুষ বুঝলো প্রথম যে আমাদের শুধু খাওয়া দাওয়া করলেই হবে না, শুধুমাত্র বংশগতি খাওয়া দাওয়া প্রজনন করলেই হবে না, আমাদেরকে এমন কিছু তৈরি করতে হবে যেটা আমাদের এই হিউম্যান কাইন্ডকে অনেক অ্যাডভান্স করে নিয়ে যায়। অর্থাৎ আমাদের গাড়ি ঘোড়া বানাতে হবে, আমাদের একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রাভেল করার জন্য চাকা দরকার, একটা কোনো গাড়ি ঘোড়া বা কিছু দরকার, তারপরে দরকার, কি বলে, কমিউনিকেশন করার জন্য কি আরো ভালো কোনো যন্ত্র দরকার ইত্যাদি। তাহলে এই ধরনের জিনিস তোমার করার জন্য অ্যাকচুয়ালি তোমার 500 ইয়ার্স এগো মানুষ প্রথম ভাবলো যে সায়েন্টিফিক রেভলিউশন হওয়া দরকার। তো সেটা স্টার্ট হলো। তারপরে 200 বছর আগে মাত্র মানুষ তখন ভাবলো যে না, শুধুমাত্র চাষবাস করলে হবে না, আমাদের ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে, আমাদের এমন কিছু বানাতে হবে যেগুলো চাষবাসের জন্য এবং ট্রান্সপোর্টের জন্য হেল্প করবে। তো সেখান থেকে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন স্টার্ট হলো, যখন মানুষ কলকারখানা বানাতে শিখলো এবং তখন ডেভেলপমেন্ট অফ সিটিজ, টাউন, স্টেট এই সমস্ত তৈরি হতে আরম্ভ করলো। কিন্তু এই সময় একটা তোমরা জানো সবাই যে ভয়াবহ একটা জিনিস ঘটেছিল, যে এই সময় যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ইভলিউশন হয়েছিল, তো প্রচুর পরিমাণে বন জঙ্গল কেটে ফেলা হয়েছিল, প্রচুর যেহেতু ওয়াইল্ড অ্যানিমাল আছে তাদের মেরে ফেলা হয়েছিল। সো ইন্ডাস্ট্রিয়াল এভলিউশন অলসো কামস উইথ ম্যাসিভ এক্সটিংশন অফ প্লান্টস অ্যান্ড অ্যানিমালস। প্রচুর পরিমাণে বন জঙ্গল এবং পশু হত্যা করা হয়েছিল এই সময়টা। So at present, what is the situation? At present, humans transcend the boundaries of planet Earth. Organisms are increasingly shaped by intelligent design rather than natural selection. তো সিম্পল ভাবে বলতে গেলে এখন মানুষ কি হয়ে গেছে, মানুষ ভগবানের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে। অর্থাৎ যে জিনিস মানুষ কখনো ভাবেনি সেই জিনিস এখন মানুষ ভাবছে, যে কিভাবে আমাদের গ্রহের বাউন্ডারিটা অতিক্রম করে অন্য গ্রহে চলে যাওয়া যায়। তোমরা জানো এখন অনেক রকম কল্পনা, অনেক রকম ইমাজিনেশন তোমার চলছে যে মার্সে গিয়ে কেউ জমি কিনবে বা সেখানে গিয়ে কেউ বাড়ি বানাবে। সো দিজ আর রাইট নাও দিজ আর কাইন্ড অফ ইমাজিনেশন, কিন্তু একটা সময় হয়তো পসিবল হবে যে মানুষ নিজের গ্রহের বাইরে গিয়েও, কারণ আমাদের গ্রহে সমস্ত কিছু এত কম হয়ে যাবে একটা সময়, সমস্ত রিসোর্সেস বা ইয়েগুলো, যে একটা সময় হয়তো মানুষকে বাইরে যাওয়ার চেষ্টা করতে হবে এবং সেখানে কলোনাইজ করতে হবে। এবং ইন্টেলিজেন্ট ডিজাইন, তোমরা জানো যে কোনো জিনিসকে মানুষ যখন ইন্টেলিজেন্ট তৈরি করে নিচ্ছে, রোবটস, আমাদের যে ফোনগুলো আমরা এখন ইউজ করি স্মার্টফোন বলি, তো স্মার্ট মানে কি ইন্টেলিজেন্ট।
So computers, phones, all the devices that we are using, all have become smart. এই স্মার্ট কথাটা মানে হলো ইন্টেলিজেন্স, অর্থাৎ একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আসা হচ্ছে এমন জিনিসের মধ্যে যে যেটা কিন্তু জড় পদার্থ, যার ইন্টেলিজেন্স থাকার কথা নয়, কিন্তু মানুষ সেটাও করছে। এবং এই ডিজাইনটা কিন্তু ন্যাচারাল সিলেকশনকে ফলো করে হচ্ছে না। অর্থাৎ ন্যাচারাল সিলেকশন কখনোই বলছে না যে কোন কম্পিউটারটা বেশি অ্যাডভান্স হবে বা কোন ফোনটা বেশি অ্যাডভান্স হবে। মানুষ ডিসাইড করছে যে কোনটার প্রোগ্রেস কতটা হবে এবং কোনটাকে ফেলে দিতে হবে এবং কোনটাকে বেশি করে আরও ডেভেলপ করতে হবে। ফিউচারে কি হতে পারে, হোয়াট উড বি আওয়ার ফিউচার? সো দ্যাট ইজ আ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। উই নেভার নো হোয়াট ইজ গোয়িং টু বি আওয়ার ফিউচার, কিন্তু আমরা স্পেকুলেট করতে পারি যে একটা সময় মানুষ এত ইন্টেলিজেন্ট হয়ে যাবে এবং তখন হয়তো বায়োলজিক্যাল লাইফে দরকারই হবে না। অর্থাৎ কম্পিউটার্স, দে ক্যান প্রডিউস কম্পিউটার, তো দ্যাট উড বি দ্য তোমার অর্গানিজম যারা পৃথিবীটাকে দখল করে নেবে। কম্পিউটারই একমাত্র পৃথিবীতে থাকবে হয়তো, বা এমন কিছু থাকবে যেখানে মানুষ আর কম্পিউটার একসাথে হয়ে যাবে। সো দ্যাট ইজ আ কম্বিনেশন অফ টেকনোলজি বা কম্পিউটার বা রোবট। So that is one possibility. Evolution of new species, or in other words, we call them superhumans with unimaginable power. এত পাওয়ারফুল হবে তারা হয়তো কখনো মারা যাবে না, কারণ একটা সময় এমন চলে যাবে, চিকিৎসা শাস্ত্র এমন জায়গায় পৌঁছে যাবে যে মানুষকে অমর করে দিতে পারবে। এখনও তোমরা জানো যে স্টেম সেল বা এই সমস্ত নিয়ে এমন রিসার্চ চলছে যে মানুষের যে কোনো অর্গানকে রিপ্লেস করে দেওয়া সম্ভব হয়। একটা সময় কেউ বলতে পারে না যে হয়তো এমন কিছু তৈরি করা যাবে যাতে করে মানুষের অমরত্ব সৃষ্টি করা যেতে পারে। সো দিজ আর অল কনসেপ্টস, নট অল কনসেপ্টস। দ্য ফার্স্ট স্লাইডস দ্যাট আই হ্যাভ শোন অলরেডি, দিজ আর ফ্যাক্টস, এবং সেকেন্ড স্লাইডের যেগুলো আমরা বললাম তার কিছুটা হলো আমার কনসেপ্ট। তো এটা অ্যাকচুয়ালি একটা বই থেকে নেওয়া এই কনসেপ্টগুলো। তোমরা যদি বইটা পড়তে যাও কখনো তাহলে পড়তে পারো। দিজ আর রেফারেন্স অফ দ্য বুক, ইটস কল্ড আ ব্রিফ হিস্ট্রি অফ হিউম্যান কাইন্ড। ইটস আ ভেরি Sapiens, A Brief History of Humankind, a very popular book written by Y.N. Harari. He's a scientist. I think he is presently working in Oxford. He's a Jewish scientist, a very intelligent. He is a biological historian. মানে ইনি হলেন এমন একজন ইতিহাসবিদ যিনি বায়োলজির যে সমস্ত ইভলিউশন বা বায়োলজির যে সমস্ত প্রবলেমগুলো আছে সেইগুলো ইতিহাসে কীরকমভাবে সেগুলো এসছে বা কীরকমভাবে এফেক্ট করেছে সেইগুলোকে নিয়ে ইনি চর্চা করেন। তোমরা কেউ পড়েছো কি বইটা? এনি ওয়ান of the students, among the students, A Brief History of Humankind? না পড়ে থাকলে ঠিক আছে, কোনো ব্যাপার না, কখনো পড়তে পারো। যদি কেউ পড়ে থাকো বলতে পারো। Anyway, so we are going to the next slide. আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। Okay, good. So this is one experiment that I think you all know about this experiment. It's called Miller-Urey experiment. Miller and Urey, দুজন scientist, they were so crazy about finding how life has evolved, যে কিভাবে প্রাণ তৈরি হয়েছে সেইটা আবিষ্কার করার জন্য তারা নিজেদের জীবনটাকে পুরো ডিভোট করে দেয়। তো 1952 সালে যখন ল্যাবগুলো অতটা ডেভেলপ হয়নি, অতটা মডার্ন ইনস্ট্রুমেন্ট আসেনি, তখন ও কী করেছিল ওরা দুজন, যে একটা আর্টিফিশিয়াল সিস্টেম বানিয়েছিল, যে সিস্টেমটা পৃথিবী জন্মের সময় যেরকম কন্ডিশন ছিল সেই রকম কন্ডিশন ক্রিয়েট করেছিল। অর্থাৎ সেখানে সেই পরিমাণে মিথেন গ্যাস বা অন্যান্য গ্যাস, সেই পরিমাণে টেম্পারেচার, সেই পরিমাণে তোমার জলীয় বাষ্প বা ইলেকট্রিসিটি স্পার্ক দেওয়া, কারণ তখন প্রচুর পরিমাণে মেঘ হতো, বিদ্যুৎ চমকাতো, বৃষ্টি হতো। তাহলে ওই সমস্ত কন্ডিশনগুলোকে একেবারে একটা ল্যাবের সেট আপে তৈরি করার চেষ্টা করেছিল এবং দেখেছিল যে ল্যাবের মধ্যে প্রাণ তৈরি করা যায় কিনা। ঠিক আছে, তো এইটা করার পরে কি হলো না, ওরা কিছু অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পেরেছিল কিন্তু প্রাণ তৈরি করতে পারেনি। সো দেয়ার আর লট অফ রিজনস হোয়াই দে ডিড নট সাকসিড, যে কেন তারা সাকসেসফুল হয়নি। তার মধ্যে এক নম্বর ব্যাপার হলো যে তখন ওই যে সিস্টেমটা তৈরি করেছিল সেটা ওরা কোনো কম্পিউটার সিমুলেশন করতে পারেনি, অর্থাৎ টাইমটাকে এগিয়ে নিয়ে যেতে পারেনি, বা একটা কম সময়ের মধ্যে, ধরো একদিনের এক্সপেরিমেন্টের মধ্যে কিভাবে 100 বছরের ঘটনাটা ঘটাবে সেই পরিমাণে ওদের কাছে টেকনোলজি ছিল না। প্লাস ওরা যে সমস্ত জিনিসগুলো তৈরি করেছিল সেগুলোকে আইডেন্টিফাই করতে পারেনি, বিকজ দে ডিড নট হ্যাভ sophisticated microscope, they did not have any LCMS, HPLC,
this kind of things that can isolate the defined biological compound, এবং সেগুলোকে অ্যানালিসিস করার জন্য তাদের কাছে কোনো টুলস ছিল না। কিন্তু দেয়ার এক্সপেরিমেন্ট ওয়াজ রিয়েলি নোভেল এক্সপেরিমেন্ট এবং খুব একটা ইম্পর্ট্যান্ট এক্সপেরিমেন্ট আমাদের ইভলিউশনে, আমাদের সায়েন্টিফিক ইভলিউশনে। এবং এদের যে এই ইনস্ট্রুমেন্টগুলো এখনও রাখা আছে, হ্যাঁ আমি দেখেছি নিজে ইনস্ট্রুমেন্টগুলো অ্যাকচুয়ালি। ডেনভার বলে একটা জায়গা আছে ইউএসএতে, হ্যাঁ ডেনভার হলো কলোরাডো বলে একটা স্টেট আছে, কলোরাডো স্টেটে ডেনভার ইজ এ সিটি, ওখানে মিউজিয়ামের মধ্যে রাখা আছে এখনো। এই পুরো ইনস্ট্রুমেন্ট এরকমভাবেই রাখা আছে। অ্যাকচুয়ালি 2017 আবার কিছু সায়েন্টিস্ট তারা ওই ইনস্ট্রুমেন্টটাকে বের করে নিয়েছে। ওর মধ্যে এই যে বাল্বটা দেখতে পাচ্ছ, এই বাল্বের মধ্যে যে মেটেরিয়ালসগুলো ছিল সেগুলোকে অ্যানালিসিস করেছিল, এবং করে তারা দে আইডেন্টিফাইড অ্যাবাউট 20 to 30 ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিডস। এতদিন পরেও সেগুলো রয়ে গেছে। এনিওয়ে, সো দিস ইজ ওয়ান অফ দ্য এক্সপেরিমেন্টস দ্যাট ওয়াজ ডান রিগার্ডিং দিস। এখানে আরেকটা টাইম লাইন আমরা দেখতে পারি যে কীরকমভাবে লাইফটা ইভলভ হলো না। বিগিনিং অফ আর্থ 4.5 বিলিয়ন ইয়ার্স এগো, স্পন্টিনিয়াস পলিমারাইজেশন অফ অ্যাটমস ইন্টু মলিকিউলস অ্যান্ড বায়োমলিকিউলস। তাহলে প্রথম বায়োমলিকিউল তৈরি হলো। বায়োমলিকিউল মানে কি? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এবং নিউক্লিক অ্যাসিড। তাহলে ছোট ছোট যে মলিকিউলগুলো আছে, অ্যামাইনো অ্যাসিড, তারপরে তোমার বিভিন্ন রকম সুগার, বিভিন্ন রকম ট্রাইগ্লিসারাইডস, ফ্যাটি অ্যাসিড, সেইগুলো কম্বাইন করে প্রথম পলিমার্স অফ বায়োমলিকিউলস তৈরি হলো। এবং তারপরে অ্যাবাউট 4 বিলিয়ন ইয়ার্স এগো মেমব্রেন তৈরি হলো প্রথম। অর্থাৎ আমরা জানি যে কোনো বায়োলজিক্যাল মেমব্রেন তৈরি হয় প্রোটিন এবং লিপিড দিয়ে। সেই বায়োলজিক্যাল মেমব্রেন বা সেল মেমব্রেন যাই বলো না কেন, সেটা প্রথম তৈরি হলো 4 বিলিয়ন ইয়ার্স এগো। অ্যাবাউট 3.8 বিলিয়ন ইয়ার্স এগো প্রথম প্রোক্যারিওট তৈরি হলো, যারা সিম্পল অর্গানিজম, যাদের বাতাসে অক্সিজেন না থাকলেও চলে। তারা অক্সিজেনেটেড কোনো কম্পাউন্ড থেকেও অক্সিজেন তোমার ইয়ে করে এক্সট্র্যাক্ট করে কাজ চালাতে পারে, এবং প্রথম লাইফ ফর্ম তৈরি হলো। দেন ইন 3 বিলিয়ন ইয়ার্স এগো এই প্রোক্যারিওটগুলো প্রথম নিজেদের খাবার নিজেরা তৈরি করতে আরম্ভ করলো। তোমরা জানো যে প্লান্টসদের মতো অনেক প্রোক্যারিওটস আছে, তারা ফটোসিনথেসিস করতে পারে, সালোক সংশ্লেষ করতে পারে। তাহলে প্রথম সালোক সংশ্লেষ করে তারা নিজেদের খাবার তৈরি করতে পারলো। 2 বিলিয়ন ইয়ার্স এগো এন্ডোসিম্বায়োটিক থিওরি, মানে লার্জ প্রোক্যারিওটস এনগালফ স্মলার ওয়ান্স। এরকমভাবে আস্তে আস্তে মাল্টিসেলুলার প্রোক্যারিওট, তো মাল্টিসেলুলার অর্গানিজম তৈরি হতে আরম্ভ করলো। এবং 600 মিলিয়ন ইয়ার্স এগো ইউনিসেলুলার ইউক্যারিওটসগুলো আস্তে আস্তে কলোনি ফর্ম করতে আরম্ভ করলো। অর্থাৎ ইউক্যারিওট তৈরি হয়ে গেল, কিন্তু এর আগে তারা একা একা বাঁচতো, কিন্তু একা একা বাঁচলে সেই জিনিসটা হবে না। অর্থাৎ একটা কলোনি বা একটা কমপ্লেক্স অফ লাইফ তৈরি করা যাবে না, সেটা প্রথম সৃষ্টি হলো। এরপরে মাল্টিসেলুলার অর্গানিজম তৈরি হলো, এবং 500 মিলিয়ন বছর আগে, 500 মিলিয়ন, তখন প্রথম ফিশ বা ল্যান্ড বেস যে প্লান্টসগুলো, মানে মস টস ইত্যাদি, এই সমস্তগুলো তৈরি হলো। কারণ তখন পৃথিবীর যে জল, সমুদ্রের যে জল, সেটা যথেষ্ট পরিমাণে ঠান্ডা হয়ে গেছে, মানে তার টেম্পারেচারটা এতটা কমে গেছে যে সেখানে কোনো অর্গানিজম বাঁচতে পারে। এবার তার আগে জল এত গরম ছিল যে একটা হট স্যুপের মতো ছিল, সেখানে নিউক্লিক অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এগুলো তৈরি হতে পারছিল, কিন্তু সেগুলো থেকে কোনো প্রাণী তৈরি হওয়া সম্ভব ছিল না, কারণ জলটা এতটাই টেম্পারেচারটা তার বেশি ছিল। সো অ্যাবাউট 400 মিলিয়ন ইয়ার্স এগো ইনসেক্টস অ্যান্ড ট্রিজ ফার্স্ট ইভলভড, মানে প্রথম পতঙ্গ জাতীয় যে প্রাণীগুলো আছে, পোকামাকড় ইত্যাদি তৈরি হলো। এবং মস টস ফার্ন এগুলো থেকে প্রথম যে গাছ, সত্যিকারের গাছ যেগুলোকে বলি আমরা, বৃক্ষ যেগুলোকে বলি, সেইগুলো তৈরি হওয়া আরম্ভ করলো। এবং 200,000 বছর আগে ফার্স্ট হিউম্যানস আর থট টু হ্যাভ ইভলভড ফ্রম দ্য হোমোজেনাস, এবং প্রথম হিউম্যান তৈরি হলো 200,000 বছর আগে। নাও what is the present situation? I have discussed in my previous slide. Just to remind you that the scientists are growing cells, mapping the human genome and making organs from laser printers. এখন এমন টেকনোলজি হয়ে গেছে যে এখন আমরা নিজেরাই সেল তৈরি করছি। সেল কালচারে আমরা হিউম্যান জিনোমটাকে পুরো ম্যাপ করে ফেলেছি, যে আমাদের কত জিন আছে পুরো জিনোমের মধ্যে, এবং সেই জিনগুলোর মধ্যে থেকে কত প্রোটিন তৈরি হয়। All mappings have been done, and also we can make organs from stem cells. So this is how the evolution happened. So now let us start with the cell. Cell কাকে বলে? সেলের বাংলা হলো কোষ, তাই তো?
কোষ হলো সেলের বাংলা। তা তোমরা কে বলবে কোষ কে প্রথম তৈরি করেছিল বা কে ডিসকভার করেছে? তৈরি করেছে না, কে ডিসকভার করেছে কোষ? এই রামকৃষ্ণ বিদ্যাভবন। এনিওয়ান ফ্রম রামকৃষ্ণ বিদ্যাভবন? ডু ইউ হ্যাভ এ মাইক? ক্যান ইউ হিয়ার মি? রামকৃষ্ণ বিদ্যাভবন, শুনতে পাচ্ছ তোমরা? হাত তোলো শুনতে পেলে। রামকৃষ্ণ বিদ্যাভবন শুনতে পেলে হাত তোলো। এই কি মাইক কাজ করছে না নাকি? কিন্তু মাইক ইজ নট ওয়ার্কিং। আচ্ছা, বারগ্রাম পল্লী, তোমরা বলো। সেবানিকেতন স্কুল। সেল থিওরি পড়েছো? কোষ তত্ত্ব? তোমার মাইক্রোফোনটাকে অন করে নাও, তোমার হাতে যে মাইক্রোফোনটা আছে সেটাকে অন করে নি, বলো। হ্যাঁ বলো। শুনতে পাচ্ছি না। আচ্ছা, কিছু তোমার প্রবলেম হচ্ছে। আমার কথা শুনতে পাচ্ছ তো? স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা বলো, তোমার কথা শুনতে পাচ্ছি আমি এবার। বলো, কোষ তত্ত্ব পড়েছো? হ্যাঁ বলো কোষ তত্ত্ব সম্বন্ধে বলো। কে কোষ তত্ত্ব প্রথম দিয়েছে বা কে প্রথম কোষ আবিষ্কার করেছে? স্যার রবার্ট হুক। রবার্ট হুক, ভেরি গুড। আচ্ছা, রবার্ট হুক হলো প্রথম কোষ দেখেছিল, তাই তো? কি করে দেখেছিল না, মাইক্রোস্কোপ তখন প্রথম তৈরি করতে পেরেছিল একটা। সেই মাইক্রোস্কোপটা থেকে তোমার simple একটা নাহলে আমার এখানে ডিস্টারবেন্স হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ওকে গুড। সো দ্য ওয়ার্ড সেল কামস ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড সেলা। সেলা মানে হলো ছোট কোনো ঘর। তাহলে রবার্ট হুক এই নামটা দিয়েছিল কেন? কারণ কর্ক আছে না, কর্ক, ঠিক কর্কটাকে সেকশন করে, খুব ফাইন সেকশন করে সেটা মাইক্রোস্কোপের তলায় দেখেছিল। এবং যেহেতু ওখানে ছোট ছোট তোমার ঘরের মতো ছোট ছোট সেল প্রথমে দেখতে পেয়েছিল, দে আর কম্বাইন্ড টুগেদার, দে আর প্যাকড টুগেদার। তো এইরকম ধরনের সেল প্রথম দেখেছিল মাইক্রোস্কোপের তলায়, এই জন্য ওটাকেও নাম দিয়েছিল সেলা বা স্মল রুম। সো অ্যান এরিয়া উইচ ইজ ফুল অফ স্মল রুমস। তাহলে সেই স্মল রুম বা সেল, সেই প্রথম নাম দিয়েছিল রবার্ট হুক। তো সেল বলতে আমরা এখানে প্রথমে যেটা বুঝি সেটা হলো ইউনিসেলুলার। ইউনি মানে অনলি ওয়ান সেল। সো ওয়ান সেলড অর্গানিজম, একটাই সেল থেকে একটাই প্রাণের সৃষ্টি বা একটাই প্রাণ তোমার তৈরি। সেই ইউনিসেলুলার অর্গানিজম থেকে প্রথম প্রাণের জন্ম হয়েছে বা প্রথম সেলটা তৈরি হয়েছে। এবং তার এক্সাম্পল হলো ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া হলো এমন একটা অর্গানিজম যেটা তখনও ছিল, যেটা এখনও আছে। তার মানে কি যে সবসময় যে বড় কোনো অ্যাডভান্স জিনিস অনেকদিন টিকে থাকবে পৃথিবীতে, তা কিন্তু ঠিক নয়। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, অর্থাৎ যার সার্ভাইভাল ক্যাপাসিটি যত বেশি সে কিন্তু ফিট করে যাবে। সো ব্যাকটেরিয়া দে আর সো ইন্টেলিজেন্ট, দো দে আর ইউনিসেলুলার, ওরা হয়তো এককোষী হতে পারে, কিন্তু তারা এতটাই ইন্টেলিজেন্ট এবং এতটাই তাদের স্ট্রাগল করার ক্ষমতা আছে, এতটাই তাদের মানিয়ে নেওয়ার ক্ষমতা আছে, অ্যাডাপ্টেশন বা অভিযোজনের ক্ষমতা আছে, তারা কিন্তু এখনও বেঁচে আছে এবং নতুন নতুন ব্যাকটেরিয়া রোজই তৈরি হয়ে চলেছে। সো বাট হিউম্যানস উই নো দে আর মাল্টি সেলুলার। মাল্টি কথাটা মানে হলো বহু কোষী। তাহলে অনেক কোষ নিয়ে একটা মাল্টি সেলুলার অর্গানিজম তৈরি হয়, এবং তার পারফেক্ট এক্সাম্পল হলো হিউম্যান। অ্যান্ড দে আর সো মেনি আদার্স অলসো। তো প্লান্ট, ফাঙ্গাই, এনি অ্যানিমাল, any other তোমার trees, plants, all are multicellular, including human beings. So they have specialized parts and that have specific roles that they are in charge of. তার মানে কি, একটা সেল যখন, তখন সে একই ধরনের কাজ বা সমস্ত কাজ একসাথেই করছে, তার মধ্যে কোনো কম্পার্টমেন্ট নেই। কিন্তু যখন তোমার শরীরে একটা কম্পার্টমেন্ট চলে এলো, তখন তোমার ওয়ার্ক এফিসিয়েন্সিটা অনেক বেড়ে যাবে। কীরকম একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো তোমাদের এই যে স্কুলটি আছে, হ্যাঁ, এই কোন্নগর রাজেন্দ্র স্মৃতি বিদ্যালয়, ধরো সমস্ত স্টুডেন্টদের একটাই ক্লাসে বসানো হয়েছে, তাহলে সেখানে একটা কেওস তৈরি হবে। ক্লাস 1 থেকে ক্লাস 10 বা ক্লাস 12 সব স্টুডেন্ট যদি একসাথে বসে, তাহলে সেটা কিন্তু প্রপারলি সেখানে কাজ করাটা মুশকিল হবে। যে মাস্টারমশাইরা বা যে দিদিমণিরা পড়াচ্ছেন তাদেরও অসুবিধা হবে ম্যানেজ করার জন্য। তাহলে সেটার জন্য বেস্ট উপায়টা কি না, এক একটা ক্লাসকে এক একটা রুমে ডিভাইড করে দেওয়া, যাতে করে সবাই সেগ্রিগেট হয়ে যায় এবং দিদিমণিরা মাস্টারমশাইরা আলাদা আলাদা ঘরে গিয়ে তাদেরকে পড়াতে পারেন।
তাতে করে কি বাড়বে? এফিসিয়েন্সিটা বাড়বে। আর কি কমে যাবে? কেওসটা কমে যাবে, অর্থাৎ বিশৃঙ্খলাটা কমে যাবে এবং কাজ করার যে ক্ষমতা সেটা বেড়ে যাবে, তাই না? ঠিক সেই কারণেই কিন্তু মাল্টিসেলুলার অর্গানিজম তৈরি হলো, যাতে করে অনেক সেল একসাথে থেকে লাভ নেই, সেই সেলগুলোকে নিয়ে নিয়ে এক একটা কোষের সমষ্টি তৈরি হলো, যাকে কলা বা টিস্যু তোমার বলা হয়। তাহলে এই ধরনের কলা বা টিস্যু যখন তৈরি হলো তখন ওয়ার্ক এফিসিয়েন্সিটা বেড়ে গেল। যেমন আমাদের শরীরে তোমরা যদি ধরো নার্ভ টিস্যু আছে, আমাদের যে নার্ভাস সিস্টেম বা আমাদের সংবেদনশীলতা, উত্তেজনা, এই সমস্তগুলোকে নিয়ন্ত্রণ করে। আমাদের রক্ত সংবহন তন্ত্র আছে, যেটা আমাদের ব্লাড সার্কুলেশন, আমাদের বিভিন্ন খাবার দাবার, অক্সিজেন ইত্যাদি বিভিন্ন কোষে কোষে পৌঁছে দেয়, তাহলে সেটা আলাদা। আমাদের তোমার ধরো রয়েছে, আমাদের মাসেল টিস্যু বা আমাদের মাংসপেশি আছে, যেটা আমাদের শরীরকে মুভ করার জন্য, লোকোমোশন করার জন্য, অর্থাৎ এগিয়ে নিয়ে চলার জন্য, বিভিন্ন রকম মুভমেন্টের জন্য, চলন গমনের জন্য হেল্প করে। তাহলে এত সুন্দরভাবে আমাদের সিস্টেমগুলো ডিভাইড হয়ে আছে বলেই কিন্তু আমরা এত ভালো করে একটা তোমার লাইফের যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলোকে এক্সিকিউট করতে পারছি বা সেগুলোই করতে পারছি। তাহলে এই জন্যই কিন্তু মাল্টিসেলুলার অর্গানিজম তৈরি হওয়াটা খুব দরকার ছিল, এবং শুধু মাল্টিসেল নয়, সেখান থেকে টিস্যু বা সিস্টেম তৈরি হওয়াটা দরকার ছিল। এটা তো বলেছি আমরা আগে যে প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক দু রকম সেল হয়, এখানে যাচ্ছি না আমি। আচ্ছা, তাহলে এই যে আমাদের হিউম্যান বডিতে কত সেল থাকতে পারে? About 50 to 75 trillion cells that we have in our human body. So ট্রিলিয়ন মানে বুঝতেই পারছো কতটা বড় সেই সংখ্যাটা, যে 75 এর পরে so many zeros, these many zeros, এতগুলো জিরো যদি হয় তবে কিন্তু ট্রিলিয়ন হবে। তার মানে এতগুলো সেল নিয়ে কিন্তু আমাদের বডি তৈরি। তো ইটস এ হিউজ, ইটস তোমার অ্যাসেম্বলি অফ সো মেনি সেলস। কিন্তু সেলসগুলো যদি একসাথে থাকতো তাহলে কিন্তু ঠিকমতো কাজ করতে পারতো না। সিন্স দে আর ডিভাইডেড ইন্টু মেনি টিস্যু সিস্টেম অ্যান্ড অর্গান সিস্টেম, নাও দে আর ভেরি মাচ এফিশিয়েন্ট অ্যান্ড দে আর ওয়ার্কিং টু দেয়ার ফুলেস্ট এবিলিটি, ম্যাক্সিমাম কাজটা করতে পারছে। এবং একটা মজার ইয়েটা বলি, একটা তোমার বলি এক্সাম্পল, নট অ্যান এক্সাম্পল, দিস এ ফ্যাক্ট অ্যাকচুয়ালি, যে আমাদের যে সেল আছে সেই সেলের কিন্তু প্রত্যেকটা সেল, তোমরা জানো এটা, যে লাইফ স্প্যান আছে। তার মানে কোনো সেল বাঁচে কয়েকদিন, কোনো সেল বাঁচে কয়েক মাস, কোনো সেল আবার কয়েক বছর বাঁচে। যেমন আরবিসি কতদিন বাঁচে? এনিওয়ান কে বলবে? সুনীতি সদর বলো, এনিওয়ান ফ্রম সুনীতি সদর? The girl with a black mask, I can see on the left, first bench, left. সামনে বেঞ্চে বসে আছো বাঁ দিকে, মাইক্রোফোনে বলো। আচ্ছা, বারগ্রাম তোমাদের মাইক্রোফোনটা অফ করে দাও, সুনীতি সদরের মাইক্রোফোনটাকে অন করো। 120 দিন। 120 দিন বাজে, আর বলে দিল, ওকে বলার চান্স দিল, মাইক্রোফোনটা অফ করে রাখো 120 দিন। তাহলে আবার কিছু সেল আছে এপিথেলিয়াল সেলস বা সেগুলো আবার আর একটু কম দিনও বাঁচতে পারে। আবার মাসেল সেল যেগুলো আছে সেগুলো কিন্তু অনেক মাস বাঁচতে পারে। বোন সেলস যেগুলো আছে সেগুলো বছরও বাঁচতে পারে। তাহলে এরকমভাবে সেলগুলো কিন্তু যখন বাঁচতে পারে মানে নিশ্চয়ই তার একটা সময় গিয়ে মরে যাচ্ছে। তাহলে এই যে রিনিউয়াল হচ্ছে সেলের, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ঘটনা। অর্থাৎ আমাদের শরীরে যে সেলগুলো মারা যায় সেগুলো কি আর জন্মায় না? সেগুলো অবশ্যই জন্মায়, না হলে তো আমাদের শরীর আস্তে আস্তে ক্ষয়ে যেত, আমাদের বডি ওয়েট কমে যেত, তো তা হয় না। তাহলে সেল রিনিউয়াল ইজ অলসো ইম্পর্টেন্ট, অর্থাৎ কোষ যেরকম মরে যায় সেরকম নতুন কোষ তৈরিও হয়। এই রেটটা কতটা? এই রেটটা এতটাই হাই যে বলা হচ্ছে যদি একটা লোকের ওজন 70 কেজি হয়, তার প্রত্যেক বছরে আবার নতুন করে 70 কেজি তৈরি হয়। মানে একটা লোক বেসিক্যালি এক বছরে তার যা বডি ওয়েট সেটা সেই পরিমাণ সেল মরেও যায়, আবার সেই পরিমাণ সেল কিন্তু এক বছর তৈরি হয়ে যায়। সো দিস ইজ সো ফাস্ট এবং সো মাচ হ্যাপেনিং ইনসাইড দ্য বডি, কিন্তু আমরা বুঝতে পারি না এগুলো। তার কারণ আমাদের স্কিনে যে সেলগুলো আছে সেগুলো উঠে যাচ্ছে, কখন বুঝতে পারছি না। আমাদের ইন্টেস্টিনের মধ্যে যে সেলগুলো আছে সেগুলো একটা সময় মরে যাচ্ছে, আমাদের ব্লাডের যে সেলগুলো আছে সেগুলো মরে যাচ্ছে। কিন্তু এগুলো মরে যাওয়ার পরে সেগুলো যে
তারা যে মারা যাচ্ছে তার একটা স্পেসিফিক প্যাটার্ন আছে, এরকম নয় যে তারা দুম করে মারা যাচ্ছে। তাদের ভেতরে কিছু মেকানিজম আছে বা কিছু সিস্টেম আছে, সেই সিস্টেম ফলো করে তারা তাদের মারা যাওয়াটাও হয় এবং তারা আবার নতুন করে জন্মায়। সো দিস ইজ ভেরি মাচ ওয়েল প্ল্যান্ড অ্যাকচুয়ালি। এনিওয়ে, সো দিস ইজ দ্য লেভেল অফ অর্গানাইজেশন দ্যাট আই ওয়াজ টকিং অ্যাবাউট বিফোর, যে কীভাবে আমাদের শরীরটা তৈরি হয়েছে। সেলস, মেনি সেলস ফর্ম আ টিস্যু, many tissue they form organ, and lot of organs they actually work together to form the organ system, and when many organ systems are there and they form a single organism. তো এরকম ভাবে এক কোষ থেকে কলা, কলা থেকে অর্গান বা আমাদের বিভিন্ন যন্ত্র থেকে হলো যন্ত্রের সমন্বয়, তাকে বোধহয় তন্ত্র বলে খুব সম্ভবত, বাংলাটা খুব ভালো মনে পড়ছে না আমার। এবং সেই তন্ত্রগুলো নিয়ে তারপর একটা জীবন বা একটা অর্গানিজম তৈরি হচ্ছে। সো হোয়াট আর দ্য টিস্যুজ? টিস্যুজ আর গ্রুপ অফ সিমিলার সেলস। এটা মানে কি? আমি তো বললাম যে ধরো সমস্ত তোমার ক্লাসের স্টুডেন্টদের একসাথে বসালে মুশকিল হয়ে যেত, ওই জন্য সব স্টুডেন্টদের একসাথে বসালে মুশকিল হয়ে যেত, তাহলে এবার ক্লাসে ডিভাইড করে দিতে হবে। কিন্তু সেই ডিভিশনটা তো র্যান্ডমলি করলে হবে না। ধরো যার বয়স 10 বছর আর যার বয়স হলো গিয়ে তোমার 14 বছর, যার বয়স হলো গিয়ে ধরো 8 বছর, সবাইকে তো একসাথে বসালে হবে না, বিকজ দেয়ার স্ট্যান্ডার্ডস আর ডিফারেন্ট, দেয়ার এজেস আর ডিফারেন্ট। তাহলে বয়স অনুযায়ী তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী তাদেরকে বসাতে হবে, তবে গিয়ে ক্লাস 8 আলাদা হবে, ক্লাস 10 আলাদা হবে, ক্লাস 7 আলাদা হবে, তাই না? এরকমভাবে টিস্যু তখনই তৈরি হবে যখন সিমিলার গ্রুপ অফ সেলসকে ডিভাইড করে একই জায়গায় দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছো? তাহলে টিস্যু মানে কিন্তু একই রকম সেলস একই সাথে যখন থাকছে তাকে টিস্যু বলছে। যেমন মাসেল টিস্যু মানে হলো সেখানে সমস্ত তোমার মাসেল সেল একসাথে রয়েছে, অর্থাৎ পেশি কলা, যেটা পেশি কলাতে পেশির যে কোষগুলো হয় সেইগুলো একসাথে আছে। আবার বোন টিস্যু যদি হয় তাহলে বোনের জন্য বা হাড়ের জন্য যে সেলগুলো আছে, ঠিক আছে, সেই সেলগুলো অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, এই ধরনের সেলগুলো একসাথে থাকছে। আবার তোমার যদি রক্ত সংবহন তন্ত্র হয় তাহলে রক্ত টিস্যু, যেটা ব্লাড টিস্যু, সেখানে রক্তের যে কোষগুলো আছে আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটস, সেগুলো মিলে একটা টিস্যু তৈরি করছে। সো সিমিলার কাইন্ড অফ সেলস দে ফর্ম ওয়ান কাইন্ড অফ অ্যাসেম্বলি। এই অ্যাসেম্বলিটাকে বলা হচ্ছে এক ধরনের টিস্যু। ঠিক আছে? তাহলে এখানে কতগুলো ছবি আছে, তোমরা এগুলো নিশ্চয়ই দেখেছো। তোমরা তো ক্লাস 10, এখন তোমরা নিশ্চয়ই 8 বা 9 মনে হয় এগুলো দেখে ফেলেছো, যে এই টিস্যুগুলো চেহারা কীরকম হয়, মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। বোন এরকম হতে পারে, কার্টিলেজ, বোন মানে হলো অস্থি, আর কার্টিলেজ মানে তরুণাস্থি, যখন অস্থি তৈরি হয়নি তখন। অ্যাডিপোস টিস্যু মানে হলো যেটাকে আমরা মেদ কলা বা ফ্যাট টিস্যু বলি। স্কিন তো জানো, স্কিন এরকম দেখতে হয়। ইন্টেস্টাইনস এরকম দেখতে হয়। ইন্টেস্টাইন মানে হলো আমাদের যে তোমার খাদ্য প্রক্রিয়া যেখানে চলে, আমাদের ডুওডিনাম, ইলিয়াম, জেজুনাম অ্যান্ড অলসো লার্জ ইন্টেস্টাইন, বৃহদন্ত্র, ক্ষুদ্রান্ত্র এবং বৃহদন্ত্র দুটো মিলিয়ে। নিউরাল টিস্যু বা আমাদের যে নার্ভ কোষ বা নার্ভ টিস্যু এরকম হয়। কার্ডিয়াক মাসেল, ঠিক আছে, বা আমাদের আমাদের হৃদকলা এরকম। স্কেলেটাল মাসেল বা আমাদের পেশি কলা এরকম। তাহলে এইরকমভাবে বিভিন্ন রকম টিস্যু তৈরি হচ্ছে এবং সেটা একই রকম দেখতে হচ্ছে এই কারণে, কারণ সেখানে একই ধরনের কোষ আছে। তাহলে অর্গান কি? গ্রুপ অফ টিস্যুস মেড আপ অফ 2 or more টাইপস অফ টিস্যু। না একই রকম টিস্যু, সরি, কয়েক ধরনের টিস্যু যখন মিলে একই ধরনের কাজ করছে তখন সেটাকে অর্গান করছে। They are distinct structures that perform specific functions, এবং তারা একই রকম কাজ করছে, অর্থাৎ একটা অর্গান কিন্তু একই ধরনের কাজ করবে। ডাইজেস্টিভ অর্গান যদি হয় সে কিন্তু ডাইজেশনের কাজ করবে। যদি রেসপিরেটরি অর্গান হয় বা শ্বসনতন্ত্র, তাহলে সে কিন্তু শ্বসন প্রক্রিয়া করবে। এরকমভাবে নার্ভ তোমার যদি হয়, তোমার ব্রেন যদি হয়, তাহলে সে কিন্তু নিউরোলজিক্যাল ফাংশনই করবে। তাহলে এইরকমভাবে কিন্তু অর্গান সিস্টেমটা আমাদের তৈরি হচ্ছে বডিতে। ওকে, তাহলে দিজ আর ডিফারেন্ট অর্গানস। তোমরা জানো, যেটা বললাম, যে ধরো এটা একটা স্টমাক। হ্যাঁ, স্টমাকের বাংলা হলো কি? স্টমাকের বাংলা কি কে বলবে? এনিওয়ান? শিবপুর,
হ্যাঁ, পাকস্থলী। পাকস্থলী কাজ কি? হজম করে। একজন একজন করে বলো। খাদ্যের পচন ঘটানো। আচ্ছা, ঠিক আছে। পাকস্থলীতে কোন খাদ্যের হজম হয় না? কোন খাদ্য হজম হয় না পাকস্থলীতে? খাদ্যের পাচন ক্রিয়া সম্পন্ন করা। কোন ধরনের খাদ্য পাকস্থলীতে হজম হবে না? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, নিউক্লিক অ্যাসিড। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। বল না। আচ্ছা, বারগ্রাম বলার চেষ্টা করছিল আগে। বারগ্রামকে একটু বলার সুযোগ দিন। তোমাদের মাইক্রোফোনটা অফ করে রাখো। বারগ্রাম বলো। বারগ্রাম, পল্লী সেবা নিকেতন। তোমরা আগেরবার বলার চেষ্টা করছিলে। কোন ধরনের খাদ্য হজম হবে না পাকস্থলীতে? আচ্ছা, রামকৃষ্ণ বিদ্যাভবন বলো। এনিওয়ান ফ্রম রামকৃষ্ণ বিদ্যাভবন? I think they cannot hear me. Something happened. Anyway, বড়াই বালিকা বিদ্যা মন্দির বলো। পাকস্থলীতে কোন ধরনের খাবার হজম হবে না? মাইক্রোফোনটা অন করে বলো। মাইক্রোফোন কাজ করছে না। আচ্ছা, কে বলবে? Anyone from any other school now can attempt the question. সুনীতি সদর বলবে। এগুলো তো পড়েছো তো তোমরা, লাইফ সায়েন্সে পড়োনি? পাকস্থলীতে কিভাবে হজম হয়, ক্ষুদ্রান্তে কিভাবে হজম হয়। পাকস্থলীতে ফ্যাট জাতীয় খাদ্য হজম হবে? ফ্যাট ডাইজেশন উইল নট হ্যাপেন ইন স্টমাক, তাই তো? ঠিক আছে, গোয়িং টু দ্য নেক্সট স্লাইড। তাহলে সো দিস ইজ স্টমাকের মধ্যে একটাই অর্গান, সেখানে স্মুথ মাসেল টিস্যু আছে, সেখানে কানেকটিভ টিস্যু আছে, সেখানে নার্ভ টিস্যু আছে, ব্লাড আছে, এপিথেলিয়াল টিস্যু আছে। তাহলে দেখো সব ধরনের টিস্যুই কিন্তু স্টমাকের মধ্যে আছে, তবে গিয়ে একটা অর্গান তৈরি করছে। তার মানে একটা অর্গানে খালি একরকম কলা থাকলে হবে না, সেখানে সমস্ত কলা একসাথে মিশে থাকতে হবে। তাহলে যেরকম পাকস্থলীকে দেখালাম সেরকম বাকি অর্গানগুলো এরকম। তাহলে অর্গান সিস্টেম কি? এ গ্রুপ অফ অর্গান যারা একই ধরনের অ্যাক্টিভিটি করছে তারা একটা সিস্টেম তৈরি করছে। ঠিক আছে, এবার কি কি হতে পারে অর্গান সিস্টেম? তার মানে আমাদের মানুষের ক্ষেত্রে এই 6 রকম আছে অর্গান সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেম, বা যেটা হলো পৌষ্টিক তন্ত্র, হজম করার জন্য, কোনো খাদ্যকে শোষণ করার জন্য যেটা দায়ী। তারপর হলো কি আমাদের সার্কুলেটরি সিস্টেম বা আমাদের সংবহন তন্ত্র, যেখানে রক্ত আছে, লসিকা আছে এবং আরও অন্যান্য সমস্ত বডি ফ্লুইড থাকে সেখানে। তোমার আছে, কি বলে, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড আছে ইত্যাদি। নার্ভাস সিস্টেম, যেটা হলো আমাদের নার্ভতন্ত্রের মধ্যে ব্রেন, স্পাইনাল কর্ড এবং এছাড়া কিছু পেরিফেরাল নার্ভ, যেগুলো আমাদের হাতে পায়ে ইত্যাদি জায়গায় ছড়িয়ে আছে, সেগুলোও আছে। এরপরে হলো গিয়ে রেসপিরেটরি সিস্টেম, শ্বসনতন্ত্র আমাদের অক্সিজেন নেওয়ার জন্য, এবং সেই অক্সিজেনটা কিভাবে ব্লাডে যাবে সেটাতে হেল্প করে। একই রকমভাবে কার্বন ডাইঅক্সাইডটা কিভাবে শরীর থেকে নিয়ে এসে তোমার লাঙের মাধ্যমে বাইরে বের করে দেবে, সেটাতে হেল্প করে। তাহলে পুরো শ্বসন যেটা, সেই প্রক্রিয়াটাতে সাহায্য করছে রেসপিরেটরি সিস্টেম। কিন্তু শ্বসন কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। শ্বসন মানে কিন্তু শুধুমাত্র শ্বাস নেওয়া এবং শ্বাস দেওয়া নয়। হ্যাঁ, আরেক রকম শ্বসন আছে। কে বলবে দেখি? কোষীয় শ্বসন কাকে বলে? অন্য কোনো স্কুলকে জিজ্ঞেস করি যাদের মাইক্রোফোন কাজ করছে। তোমাদের কারো মাইক্রোফোন কাজ করছে না। আচ্ছা, শ্রীরামপুর গার্লস হাই স্কুল শুনতে পাচ্ছ? শ্রীরামপুর গার্লস হাই স্কুল, শ্রীরামপুর গার্লস হাই স্কুল, তোমাদের মাইক্রোফোনটাকে অন করে নাও, আনমিউট করে নাও। একজন কেউ বড় শ্রীরামপুর হাই স্কুল থেকে একজন কেউ বলো। স্যার কোশ্চেনটা একবার রিপিট করুন। কোষীয় শ্বসন কাকে বলে? শ্বসন মানে কি শুধুমাত্র ফিজিক্যাল রেসপিরেশন, অর্থাৎ শুধুমাত্র শ্বাসবায়ু তোমার আদান প্রদান, তা তো নয়। কোষীয় শ্বসন বলে আরেকটা ঘটনা ঘটে, যেটা আরো বেশি গুরুত্বপূর্ণ। সেই কোষীয় শ্বসন কাকে বলে? শ্রীরামপুর গার্লস হাই স্কুল, এনিওয়ান? শ্রীরামপুর গার্লস হাই স্কুল বলবে না, বা শুনতে পাচ্ছে না ওরা হয়তো। আচ্ছা,
আরেকটা কোনো স্কুল আমরা ইয়ে করি। বেগমপুর হাই স্কুল, তোমরা শুনতে পাচ্ছ? বেগমপুর হাই স্কুল। দ্য ক্লাস শুড বি মোর ইন্টারঅ্যাক্টিভ। হ্যাঁ, তো আমি যেরকম বলে যাব তোমাদেরকেও মাঝে মাঝে কিছু কিছু বলতে হবে, তবে গিয়ে মজাটা হবে। না হলে তোমরা ঘুমিয়ে পড়বে ক্লাসের মধ্যে, তোমরা কেউ শুনবে না বা তোমরা ইন্টারেস্ট পাবে না। তখন ইন্টারেস্ট পাবে যখন অ্যাটেনশনটা থাকবে। অ্যাটেনশন ইন এ ক্লাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখন সবসময় মনে হবে আরে স্যার তো আমাদের একটা প্রশ্ন করতে পারেন, তখন দেখবে তোমরা ক্লাসটা খুব ভালো করে শুনছো। আর যখনই মনে হবে স্যার বলে চলে যাবেন 1 ঘন্টা বাদে, তখন আর তোমরা ঘুমিয়ে পড়বে। তাহলে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। আর বেগমপুর হাই স্কুল সামহাউ দে ক্যানট টার্ন অন দেয়ার মাইক্রোফোন। সো যাদের মাইক্রোফোন অন আছে তাদেরকে জিজ্ঞেস করি, তাহলে আবার তোমাদেরকে জিজ্ঞেস করছি। সিথি রামকৃষ্ণ সংঘ, তোমরা বলবে কেউ কোষীয় শাসন কাকে বলে? তোমাদের মাইক্রোফোনটা আনমিউট করে নিয়ে একটু বলবে। এতে মাইক্রোফোনে কিছু প্রবলেম হচ্ছে, আইদার দে ক্যানট হিয়ার মি অর দে ক্যানট স্পিক। বারগ্রাম পল্লী সেবা নিকেতন, তোমরা কেউ বলবে মাইক্রোফোনটা অন করে? Kunal, ask them to raise their hands if they are able to hear you or not. ক্যান ইউ হিয়ার মি বারগ্রাম পল্লী সেবা নিকেতন? তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? শুনতে পেলে হাত তোলো। এই তো শুনতে পাচ্ছ। হ্যাঁ, তার সামনে বেঞ্চে যে বসে আছো একটু বলো কোষীয় শাসন। কোষীয় শাসন, মাইক্রোফোনটাকে অন করে বলো। তোমার স্ক্রিনে দেখো মাইক্রোফোনটা অফ করা আছে, সো টার্ন অন ইউর মাইক্রোফোন এন্ড দেন স্পিক। আচ্ছা ঠিক আছে, ইফ ইট ইজ টেকিং টু মাচ টাইম দেন উই শুড মুভ ফরওয়ার্ড। পরের দিনকে আবার তোমাদের জিজ্ঞেস করবো। তাহলে কোষীয় শ্বসন হলো যে এই যে অক্সিজেনটা তোমার বডির মধ্যে এলো, মাইক্রোফোনগুলো অফ করে দাও, ঠিক আছে, পরে জিজ্ঞেস করবো আবার। তাহলে এই যে অক্সিজেনটা তোমার কোষের মধ্যে এলো, সেই অক্সিজেনটা আলটিমেটলি কোষ তাই কিভাবে ইউটিলাইজ করবে, করে কিভাবে এনার্জি তৈরি করবে, তাই তো? সেটা হলো আমাদের মেন এম। তাহলে অক্সিজেনে কি দরকার আছে? তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন বলে একটা চেন আছে আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে। তোমরা জানো মাইটোকন্ড্রিয়া হলো কোষের শক্তি ঘর বা পাওয়ার হাউস অফ এ সেল, যেখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট হয় এবং তার সেখানে অক্সিজেনটা দরকার হয়। সেই অক্সিজেনের মাধ্যমে ইলেকট্রন ট্রান্সপোর্ট হয়ে সেখানে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বা এটিপি তৈরি হয়। তাহলে এই যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় কোষীয় শ্বসন। তো কোষীয় শ্বসন জিনিসটা আরও বেশি গুরুত্বপূর্ণ ফিজিক্যাল রেসপিরেশনের থেকেও, কারণ যদি তোমার কোষীয় শ্বসন ঠিকমতো কাজ না করে, তাহলে তোমার মধ্যে যতই অক্সিজেন থাক না কেন, তুমি কিন্তু সেখানে এনার্জি তৈরি করতে পারবে না। তার রেসপিরেটরি সিস্টেম গেল। নেক্সট হলো এক্সক্রিয়েটরি সিস্টেম বা রেচনতন্ত্র, যেখানে আমাদের যে শরীরের যে বর্জ্য পদার্থগুলো, অর্থাৎ আমাদের শরীরে তো এত রকম মেটাবলিজম বা এত রকম বিপাক ক্রিয়া চলছে। এই বিপাক ক্রিয়া চলতে যত বেশি বড় অর্গানিজম বা যত বেশি ডেভেলপড একটা সিস্টেম, তত তার বিপাক ক্রিয়া বেশি চলবে। তাহলে যত বেশি বিপাক ক্রিয়া চলবে, তত সেখান থেকে কিন্তু এক্সক্রিয়েটরি প্রোডাক্ট বা বর্জ্য পদার্থ বেশি পাওয়া যাবে। তাহলে সেই বর্জ্য পদার্থগুলোকে বের করার জন্য শরীর থেকে, নাহলে সেটা শরীরে জমে গেলে দূষণ হবে, সেখানে নানা রকম টক্সিক রিয়াকশান করবে বডিতে, সেইটাকে বের করার জন্য আমাদের এক্সক্রিয়েটরি সিস্টেম আছে, যে আমাদের প্রিন্সিপালি কিডনি আছে। কিডনি ছাড়াও আমাদের কিছু সেকেন্ডারি এক্সক্রিয়েটরি অর্গানও থাকে, যারাও কিছু কিছু পরিমাণে বর্জ্য পদার্থ শরীর থেকে বাইরে বের করতে পারে। এছাড়া আছে আমাদের মাসকিউলার সিস্টেম নাম্বার 6, যে আমাদের শরীরের যে মাসেল, যে মাংসপেশি, সেইটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। না হলে একটা অর্গানিজম কি করে মুভ করবে, তার চলন গমন সবটাই হচ্ছে এই মাসেল দিয়ে। তো মাইক্রোফোনটাকে অফ করে রাখো যারা কথা বলছো না। প্লিজ টার্ন অফ ইউর মাইক্রোফোন। প্লিজ টার্ন অফ ইউর মাইক্রোফোন। দোজ হু আর নট স্পিকিং, টার্ন অফ ইউর মাইক্রোফোন। তাহলে মাসেল সিস্টেম গেল। এইবারেতে প্লান্টটাও একটু দেখে নেওয়া দরকার, কারণ আমি শুধু হিউম্যান বলে যাচ্ছি এতক্ষণ ধরে, কিন্তু প্লান্টও একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস। কারণ আমাদের পরিবেশে প্রাণী যেরকম গুরুত্বপূর্ণ, সেরকম গাছপালা বা বৃক্ষ তার থেকে আরও বেশি ছাড়া কম নয় গুরুত্বপূর্ণ। তাহলে প্লান্টের মধ্যেও কিন্তু আমাদের মতো এইরকম স্পেসিফাইড এতটা না থাকলেও তাদের মধ্যেও কিন্তু সিস্টেম আছে। এবং সেখানে আমরা জানি যে প্লান্টের মধ্যে 3 ধরনের সিস্টেম থাকে। একটা হলো ডার্মাল সিস্টেম, যেখান থেকে প্লান্টের তোমার তাদের যে বৃক্ষের বা তোমার গাছের যে ছাল বা গাছের যে আবরণী, সেই সমস্তগুলো তৈরি হয়।
এছাড়া আছে ভাস্কুলার সিস্টেম, তার মধ্যে তোমার জাইলেম ফ্লোয়েম ইত্যাদি পড়ছে। হ্যাঁ, জাইলেম ফ্লোয়েমের মধ্যে দিয়ে আমরা জানি যে গাছের মধ্যে জল সংবহন এবং খাদ্যের সংবহন হয়। ঊর্ধ্বগামী জাইলেম আর নিম্নগামী হলো ফ্লোয়েম। তাহলে ভাস্কুলার সিস্টেম তাদেরও আছে। এবং আরেকটা যেটা গাছের আছে, যেটা মানুষের ক্ষেত্রে খুব একটা দরকার হয় না, বা মানুষেরও আছে কম পরিমাণে, সেটা হলো খাদ্য সঞ্চয় করে রাখার দরকারটা। অর্থাৎ গাছ তো আর সবসময় তোমার খাদ্য পাচ্ছে না, যখন সালোক সংশ্লেষ করছে তখনই পাচ্ছে। বা কোনো সময় হয়তো সূর্য উঠলো না অনেক দিন ধরে, তাহলে সূর্যের আলো পেলো না, তাহলে সালোক সংশ্লেষ করতে পারবে না, ফটোসিনথেসিস করতে পারবে না। বা খরা হচ্ছে খুব কোনো জায়গাতে, ড্রাউট, জল তোমার অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে না, জল নেই, তাহলে সেই সময় জলের অভাবে ওরা খাদ্য খাদ্য তৈরি করতে পারবে না। তাহলে সেই রকম অ্যাডভার্স সিচুয়েশনে, সেই রকম কঠিন পরিস্থিতিতে নিজেদেরকে তৈরি করে রাখার জন্য ওদের গ্রাউন্ড টিস্যু থাকে, মানে খাদ্য সঞ্চয় করে রাখে ওরা, যেটা ইমিডিয়েটলি যদি তোমার ফুড ওরা নাও তৈরি করতে পারে, তাহলে ওরা ওদের রিজার্ভ যে স্টোরেজ আছে সেখান থেকে খাদ্য ব্যবহার করতে পারে। সেখানে আমরা জানি যে প্যারেন কাইমা থাকে, কোলেন কাইমা থাকে এবং স্ক্লেরেন কাইমা থাকে, তাই তো? প্যারেন কাইমা হলো যেটা রিলেটিভলি নিউ বা একটু নতুন ধরনের, যে ধরনের টিস্যুগুলো তৈরি হচ্ছে সবে। তারপরে তৈরি হয় কোলেন কাইমা, যেগুলো একটু ওল্ড, একটু পুরনো, এবং স্ক্লেরেন কাইমা, যেগুলো মোস্ট অফ দ্য স্ক্লেরেন কাইমা ইজ ডেড, কিন্তু সেখানেও অনেক ফাইবার বা অনেক কমপ্লেক্স কার্বোহাইড্রেট ওরা স্টোর করে রেখে দেয়। তাহলে দেখো, সিস্টেম কিন্তু হিউম্যানেরও যেরকম আছে সেরকম প্লান্টেরও আছে, হয়তো অন্য রকম, কিন্তু দে বোথ ইভলভড ইন এ সিমিলার ওয়ে। যখন ইভলিউশন হয়েছে, হয়তো দুটো জিনিস পুরোই আলাদা, কিন্তু তারা একই রকমভাবে কিন্তু একই কনসেপ্টে তারা ইভলভ করেছে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো নাও উই শ্যাল টক অ্যাবাউট লিটল বিট অ্যাবাউট দ্য সেল। এবার আমরা মোটামুটি জিনিসটা বুঝে গেলাম যে কিভাবে ইভলিউশন হলো, কিভাবে সমস্ত পদার্থ থেকে বিভিন্ন প্রাণ তৈরি হলো, বিভিন্ন ধরনের কোষ, কলা, তারপরে অর্গান, তারপরে তন্ত্র, তারপরে বডি তৈরি হলো ইত্যাদি। এরপরে হলো আমাদের আমরা এবার আবার ভেতরে চলে যাব, কারণ সেলটাকে ভালো করে জানতে হবে। কোষটাকে যদি ভালো করে না জানি, তাহলে কিন্তু আমাদের জীবন বিজ্ঞান ঠিকমতো শেখা হবে না। কারণ তুমি যাই পড়ো না কেন, সবেরই আলটিমেট ভেতরে আছে কোষ। তাহলে কোষের মধ্যে কোনো একটা রিয়াকশন বা কোনো একটা ঘটনা ঘটছে, যেইটা আমরা বাইরে থেকে, যেটার আমরা এফেক্টটাকে বুঝতে পারছি। সো লেট আস টক অ্যাবাউট সেল। সেলের মধ্যে দেখতে পাচ্ছ এখানে ছবিটা আছে, এটা কোনো রিয়েল পিকচার নয়, এটা একটা আর্টিস্টের তৈরি করা ছবি, অর্থাৎ মাইক্রোস্কোপের তলায় কোনো ছবি তোলা ছবি নয়, এটা এটা একটা হাতে আঁকা বা কম্পিউটার গ্রাফিক্সে আঁকা একটা ছবি, যেখানে একটা কোষকে অর্ধেক করে কেটে ফেলা হয়েছে এবং একটা অ্যারেঞ্জমেন্ট দেখানো হয়েছে। এটা অবভিয়াসলি একটা অ্যানিমাল সেল, ইটস নট আ প্লান্ট সেল, ইটস অ্যান অ্যানিমাল সেল, অ্যান্ড ইট হ্যাজ সার্টেন রিজিয়ন্স, ওয়েল ডিফাইন্ড রিজিয়ন্স। কি কি? একটা সেন্টার পার্ট থাকে, যেটাকে মাইটোকন্ড্রিয়া বলে, সরি, যেটাকে নিউক্লিয়াস বলে, যে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ থাকে, এবং সেখান থেকে আরএনএ তৈরি হয়। সেই আরএনএটা নিউক্লিয়াসের বাইরে আসে সাইটোপ্লাজমের মধ্যে, যেখানে ছোট 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 কিছু দানাদার পদার্থ আছে, যেটাকে রাইবোজোম বলে, তোমরা দেখতে পাচ্ছ এখানে রাইবোজোম। সেইগুলোর মধ্যে সেই আরএনএটা এসে সেখান থেকে প্রোটিন তৈরি হয়। এইরকমভাবে একটা কোষে ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়ে থাকে। ঠিক আছে? এই নিউক্লিয়াসের কিছু পোর্শন আছে, কিছু অংশ আছে, একটা এনভেলাপ বা আউটার লেয়ার বা বহিঃপর্দা থাকে, ভেতরে একটা নিউক্লিয় জালিকা থাকে, যেটাকে ক্রোমাটিন বলা হয়, যেটা বেসিক্যালি ডিএনএ, এবং তার মধ্যে একটা ধরনের তরল বা ফ্লুইড বা লিকুইড থাকে, যেটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। হ্যাঁ, এবং একটা ঘন একটা এরিয়া থাকে, কনডেন্সড একটা এরিয়া, যেটাকে বলা হয় নিউক্লিওলাস, যেটা আরএনএ রিচ পোর্শন, যার মধ্যে আরএনএ থাকে। আরএনএ এবং এসএনআরএনএ বা স্মল নিউক্লিয়ার আরএনএ, এই ধরনের কিছু আরএনএ থেকে ওই জায়গাটা কনডেন্সড একটা স্ট্রাকচার তৈরি করে। সো দিস ইজ বেসিক্যালি হাউ ইট লুকস লাইক। এবং তার চারদিক দিয়ে দেখবে প্রচুর পরিমাণে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, জালের মতো, বা অনেক সময় গলজি অ্যাপারেটাসও থাকে। কেন এরা নিউক্লিয়াস চারদিকে থাকে? কারণ নিউক্লিয়াস থেকে আরএনএটা বাইরে বেরিয়ে যেই মাত্র প্রোটিন তৈরি হলো, সেই প্রোটিনটা কিন্তু এই ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা গলজি বডি, এদের মধ্যে স্টোর থাকে, এবং এদের মধ্যে দিয়ে কোষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। তাহলে এরা কি করে? চ্যানেলের মতো কাজ করে। অর্থাৎ কোনো একটা জায়গায় ধরো তোমার ওয়াটার রিজার্ভার আছে,
তো নিউক্লিয়াসটা একটা ওয়াটার রিজার্ভার বা জলের একটা ট্যাঙ্ক, সেখান থেকে জলটা ছড়ানোর জন্য তো কিছু জিনিস দরকার। তাহলে এই ধরনের যে কোষীয় অঙ্গাণুগুলো আছে, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গলজি অ্যাপারেটাস, এদের মাধ্যমে এরা কোষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে, সেই প্রোটিনগুলো এবং ইত্যাদি অন্যান্য যে সমস্ত দরকারি কেমিক্যালস রয়েছে। এছাড়া কোষের মধ্যে প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে। এখানে মাত্র 2টো মাইটোকন্ড্রিয়া দেখানো হয়েছে, নিচে 2টো 4টে, কিন্তু একটা কোষের মধ্যে খুব কম করে হলেও 15-20টা মাইটোকন্ড্রিয়া থাকে। এবং সেটা যদি এমন কোষ হয় যে কোষের প্রচুর পরিমাণে এনার্জি দরকার, তাহলে তার মধ্যে মাইটোকন্ড্রিয়ার পরিমাণও বেড়ে যায়। যেমন কার্ডিয়াক মাসেল, অর্থাৎ হার্টের মধ্যে আমাদের হৃৎপিণ্ডের মধ্যে যে কোষ থাকে, হ্যাঁ, কার্ডিয়াক মাসেল সেল, কার্ডিওমায়োসাইটস বলে, তার মধ্যে কিন্তু 150-200টা মাইটোকন্ড্রিয়াও থাকতে পারে একটা সেলের মধ্যে, কারণ তাদের এত পরিমাণ এনার্জি দরকার। কারণ একটা হার্ট সারা জীবন সে চলে যতক্ষণ না মানুষ মারা যাচ্ছে। তাহলে কন্টিনিউয়াস সাপ্লাই অফ এনার্জি ইজ অ্যাবসলিউট রিকোয়ারমেন্ট ফর হার্ট সেলস। এই এত এনার্জির জন্য তাদের মাইটোকন্ড্রিয়ার পরিমাণও প্রচুর পরিমাণে থাকে, প্রচুর বেশি থাকে। এছাড়া আরও কি কি আছে না, এখানে সেন্ট্রোজোম আছে, কারণ যেহেতু এটা একটা প্রাণী কোষ, এখানে সেন্ট্রোজোম আছে, যে সেন্ট্রোজোমটা আমরা জানি স্পিন্ডল ফাইবার তৈরি করে কোষ বিভাজনে হেল্প করে। এছাড়া প্রচুর পরিমাণে রাইবোজোমস আছে, যারা প্রোটিন সিনথেসিস হেল্প করে। এবং অনেক ধরনের ভ্যাকুয়ালস থাকে, ভেসিকলস থাকে, যারা কিছু কিছু ডিফাইন্ড, অর্থাৎ কিছু কিছু নির্দিষ্ট, যেমন লাইসোজোম ইত্যাদি, যেগুলোকে চেনা যায়, পারক্সিজোম, লাইসোজোম ইত্যাদি। আবার কিছু কিছু আছে যারা নির্দিষ্ট নয়, অর্থাৎ তারা এমনি তৈরি হয়েছে, তাদের কোনো নাম নেই, হয়তো কোনো কিছু স্টোর করে রাখার জন্য, আবার যখন দরকার হবে না তখন সেটা ফেটে যেতে পারে। তাহলে এইরকম ভ্যাকুয়ালস দিয়ে কিন্তু একটা সেল একদম ভর্তি থাকে, অনেক পরিমাণে থাকে। এবং আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস থাকে কোষের মধ্যে, সেটা খুব কম দেখানো হয়, এবং তোমরাও যখন কোষের ছবি দেখে থাকো তখনও তোমরা এই ধরনের কোষই আঁকো, কিন্তু সেই রকম জিনিসটাকে তোমরা বেশি আঁকো না। সেটা হলো মাইক্রোটিউবিউল বা মাইক্রোফিলামেন্টস। এখন নিচের দিকে, এই কোষের নিচের দিকে কিছু ব্রাউন কালারের স্টিকের মতো, লাঠির মতো কিছু পোর্শন দেখানো হয়েছে। অ্যাকচুয়ালি একটা কোষের মধ্যে এই ধরনের জিনিস দিয়ে ভর্তি থাকে, কিন্তু এই ধরনের জিনিস যদি প্রচুর আঁকা যায় তাহলে কোষের বাকি জিনিসগুলোকে দেখা যাবে না। ওই জন্য যখন কোষ আঁকা হয় তখন এইগুলোকে কম দেখিয়ে কোষের বাকি জিনিসগুলোকে বেশি দেখানো হয়। এই ধরনের জিনিসগুলো কোষের মধ্যে না থাকলে একটা কোষটা নরম তুলতুলে একটা জিনিস হয়ে যাবে, সেটা চাপ পড়লেই ফেটে যাবে এবং সেটা কোনো দিকে মুভ করতে পারবে না। একটা মজার তথ্য হলো যে আমরা তোমার জীবন বিজ্ঞানের বইতে অবশ্যই পড়েছি যে কিছু কিছু কোষ আছে যারা মুভ করতে পারে, তাই তো? অর্থাৎ একটা কোষ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যেতে পারে। যেমন ব্লাড সেল আছে, আমরা জানি আরবিসি, ডাব্লিউবিসি, এগুলো একটা জায়গায় থেমে থাকে না, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যেতে পারে। আবার কিছু কিছু কোষ আমরা পড়েছি যেগুলো চলতে ফিরতে পারে না, মাসেলের কোষগুলো, বোনের যে তোমার ইয়েগুলো সেলগুলো আছে সেগুলো, এপিথেলিয়াল টিস্যুতে যে সেলগুলো আছে সেগুলো, এগুলো মুভ করতে পারে না। এগুলো একটা জায়গায় যেখানেই জন্মায় সেখানেই থেকে যায় এবং এদের কোনো রকম গমন বা চলন হয় না। কিন্তু এটা কিন্তু একেবারেই ঠিক নয়। জেনে রাখো যে সমস্ত কোষই কিন্তু মুভ করতে পারে। প্রত্যেকটা কোষের কিন্তু, প্রত্যেকটা সেলের কিন্তু চলন এবং গমনের ক্ষমতা আছে এবং তারা করেও। কিন্তু বডির মধ্যে যেহেতু তাদেরকে সহজে সেই চলন বা গমনটাকে দেখা যায় না, অবজার্ভ করা যায় না, তাই জন্য আগে মনে করা হতো যে বেশিরভাগ কোষ যেখানে জন্মায় সেখানেই মারা যায়, সে নড়তে চড়তে পারে না। কিন্তু কোষ, প্রত্যেকটা কোষই কিন্তু নড়তে পারে এবং একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার ক্ষমতা রাখে। এই জিনিসটাকে বলা হয় তোমার সেল মুভমেন্ট। এই সেল মুভমেন্ট বা কোষীয় গমন একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা, এবং এই ধরনের কোষীয় গমনের জন্য এবং একটা কোষ যাতে খুব স্ট্রং হয়, সেটা চট করে ফেটে না যায় বাইরের চাপে, তার জন্য এই মাইক্রোটিউবিউলস বা মাইক্রোফিলামেন্টসগুলো প্রচুর পরিমাণে থাকে একটা সেলের মধ্যে, প্রচুর পরিমাণে, কাঠির মতো একদম। তোমার এদিক থেকে ওদিকে, অর্থাৎ দুটো পোলেই থাকে, নর্থ সাউথের দিকেও থাকে আবার ইস্ট ওয়েস্টের দিকেও থাকে, এবং তারা সেলটাকে স্ট্রাকচার বা একটা শেপ দেয়। একটা সেলের যে একরকম শেপ আমরা দেখি, যে কোনো সেল 3 কোণা, কোনো সেল গোল, কোনো সেল হয়তো তোমার কি বলে আমাদের রেক্ট্যাঙ্গেল, কোনো সেল হয়তো স্কোয়ার। এই যে এক একটা সেলের যে এক এক রকম শেপ আছে, সেটা কিন্তু এই ফিলামেন্টসগুলোর জন্য বা টিউবিউলসগুলোর জন্য হয়। সো দে আর অলসো ভেরি ইম্পর্টেন্ট। নাও লেট আস গো কুইকলি থ্রু দ্য স্লাইডস, দ্য ডিফারেন্ট সেল অর্গানেলস, কী কী আছে সেলের মধ্যে। প্রথমেই হলো যে একটা কোষীয় পর্দা থাকে, যেটা
ফসফোলিপিড বাইলেয়ার, যার মধ্যে ফসফেট থাকে, লিপিড থাকে, এবং তার ভেতরে ভেতরে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। কিছু কিছু প্রোটিন আছে যেগুলো বাইরে বের বা একদম ভেতরে থাকে, আর কিছু প্রোটিন আছে যেটা ভেতর থেকে বাইরে, মানে ভেতর দিয়ে ঢুকে থাকে প্রোটিনটা। অর্থাৎ প্রোটিনটা সেলের বাইরেও তার মুখ আছে, আবার সেলের ভেতরের দিকেও তার মুখ আছে। একটা প্রোটিন আমরা জানি অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়, তাই তো? তো অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে যখন একটা প্রোটিন তৈরি করে, তখন একটা প্রোটিনের মুখকে বলা হয় কার্বক্সি টার্মিনাল, বা সেখানে COOH গ্রুপ থাকে, আর আরেকটা এন্ডকে বলা হয় অ্যামাইনো টার্মিনাল, যেখানে NH2 গ্রুপ থাকে। তাহলে একটা প্রোটিনও যখন তৈরি করছে, তখন তার যে লাস্ট অ্যামাইনো অ্যাসিডটা, তার COOH গ্রুপটা ফ্রি থাকে, আর প্রথম যে অ্যামাইনো অ্যাসিডটা তার NH2 গ্রুপটা ফ্রি থাকে। তাহলে একটা প্রোটিনকে যখন বোঝানো হয়, তখন তাকে বলা হয় যে তার কোন দিকটা অ্যামাইনো টার্মিনাল আর কোন দিকটা কার্বক্সি টার্মিনাল। তো জেনারেলি একটা প্রোটিনের একটা দিক হয় অ্যামাইনো টার্মিনাল, যেখানে NH2 গ্রুপটা ফ্রি থাকে লাস্ট অ্যামাইনো অ্যাসিডের, আর আরেকটা দিকটা হয় COOH বা কার্বক্সি টার্মিনাল, যেখানে তার প্রথম অ্যামাইনো অ্যাসিডের লাস্ট গ্রুপটা ফ্রি থাকে। এইরকমভাবে একটা প্রোটিনের স্ট্রাকচার হয় অ্যাকচুয়ালি। এনিওয়ে, তো এরকমভাবে সেল মেমব্রেনের মধ্যে দিয়ে কিছু প্রোটিন থাকে যেটা তোমার বাইরে থেকে ভেতর দিকে পেনিট্রেট করে ঢুকে যায়, এবং এই ধরনের প্রোটিনগুলো মধ্যে দিয়ে বিভিন্ন আয়নস বা বিভিন্ন ছোটোখাটো পদার্থ, সেগুলো কোষের ভেতর থেকে বাইরে আসতে পারে, বাইরে থেকে ভেতরে যেতে পারে। অর্থাৎ এই স্ট্রাকচারটা সলিড নয়, তোমরা আগেও পড়েছো, এটাকে ফ্লুইড মোজেক মডেল বলে। অর্থাৎ এটা ফ্লুইডিশ একটা স্ট্রাকচার, সেমি সলিড স্ট্রাকচার, যেখানে মধ্যে দিয়ে কোনো জিনিস ভেতরে ঢুকতে পারে, বাইরে বেরোতে পারে, যদি সেটা সেলের জন্য ভালো হয়। যদি সেলের জন্য খারাপ হয়, কোনো দূষিত পদার্থ, কোনো টক্সিক, কোনো পয়জন, কোনো টক্সিক কম্পাউন্ড, তাহলে কিন্তু সেল সেটাকে ঢুকতে দেবে না। এই জন্য অর্ধবেদ্য পর্দা বলে না, এখন কোষ পর্দাকে বলা হয় পছন্দ মাফিক অর্ধবেদ্য পর্দা, বা তোমার কন্ডিশনাল সেমি পারমিয়েবল মেমব্রেন। কন্ডিশনাল কেন, পছন্দ মাফিক কেন? কারণ ও যেটাকে মনে করবে ভালো কোষের জন্য সেটাকেই ঢুকতে দেবে, আর যেটাকে মনে করবে খারাপ বা পয়জনাস সেটাকে ঢুকতে দেবে না। So this is a very unique feature of all cell membranes. আরেকটা মজার জিনিস হলো যে এই যে কোষের পর্দা আছে, এই কোষের পর্দা থেকেই কিন্তু বাকি সমস্ত যে কোষ অঙ্গাণু আছে তাদের পর্দা তৈরি হয়েছে। অর্থাৎ নিউক্লিয়াসের যে পর্দা, সেটাও কিন্তু কোষের যে পর্দা তার একই রকম তার কেমিস্ট্রি। অর্থাৎ এর যে কেমিক্যাল নেচার, যে স্ট্রাকচার, নিউক্লিয়াসে কোষ পর্দারও কিন্তু একই স্ট্রাকচার। তাহলে সমস্ত যে কোষ অঙ্গাণুগুলো আছে সেগুলো কিন্তু তৈরি হয়েছে সবাই আমাদের যে সেল মেমব্রেন বা কোষ পর্দা আছে সেখান থেকে। কিন্তু তৈরি হওয়ার পরে সেগুলো এক এক রকম ফাংশন করতে আরম্ভ করেছে, এবং তার ভেতরের মেটেরিয়ালগুলো চেঞ্জ হয়ে গেছে, এক এক রকম হয়ে গেছে বলে এক একটা সেপারেট তোমার সেল অর্গানেল তৈরি করেছে। অর্থাৎ যে নিউক্লিয়াস এবং যে গলজি অ্যাপারেটাস, তাদের দুজনেরই কোষ পর্দাটা এক, কিন্তু ভেতরের জিনিসটা আলাদা। নিউক্লিয়াসের মধ্যে আমরা জানি যেরকম যে তার মধ্যে ডিএনএ থাকে, নিউক্লিওলাসের মধ্যে আরএনএ থাকে, এবং তার মধ্যে নিউক্লিওপ্লাজম বা ফ্লুইড থাকে, যার মধ্যে এই নিউক্লিও তোমার ইয়েটা কি বলে, এই নিউক্লিয় জালকটা ভেসে থাকে ওর মধ্যে, যাতে সেটা ড্রাই না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়। এবং নিউক্লিয়াসের মধ্যে বাইরে এই কোষ পর্দায় প্রচুর পোর্স থাকে। পোর্স মানে ছিদ্র থাকে, যে ছিদ্র দিয়ে কিন্তু অনেক ইম্পর্টেন্ট কমপ্লেক্স বা অনেক ইম্পর্টেন্ট কম্পাউন্ড ভেতরে ঢুকতে পারে, বা বাইরেও যেতে পারে। কিন্তু এই ধরনের ছিদ্রগুলো কিন্তু সবার জন্য যে খুলে যাবে বা সবাই ঢুকতে বেরোতে পারবে সেরকম নয়। এগুলোর মধ্যে চার্জ থাকে, বা এগুলোর মধ্যে একটা তোমার ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক্যাল চার্জ থাকে, যে চার্জটা কিন্তু ম্যাক্সিমাম কম্পাউন্ডকে ঢুকতে বেরোতে বাধা দেয়। যাদের ইলেকট্রিক্যাল চার্জ এদের সাথে ম্যাচ করবে বা নিউট্রালাইজড হয়ে যাবে, তারাই কিন্তু ঢুকতে বা বেরোতে পারবে, আর যাদের চার্জ অপোজ করবে, রিপেল করবে, তাদেরকে ঢুকতে দেবে না বা বেরোতে দেবে না। নেক্সট হলো রাইবোজোম। রাইবোজোম আমরা জানি যে এমন একটা অর্গানেল বা এমন একটা কোষীয় অঙ্গাণু যার মধ্যে প্রোটিন সিনথেসিস হয়, এবং রাইবোজোম কিছু থাকে ফ্রি কন্ডিশনে, আর কিছু থাকে এরকম এন্ডোপ্লাজমিক রেটিকুলামে গায়ে লেগে লেগে থাকে। এদের কি কাজ? মানে এরা একটা খুবই গুরুত্বপূর্ণ মানে কোষের মধ্যে জিনিস। যদি বলো যে কোষে সব থেকে তিনটে ইম্পর্টেন্ট জিনিস কি, তাহলে আমি বলবো যে মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস অ্যান্ড রাইবোজোম। কারণ এই তিনটে জিনিস ছাড়া একটা কোষ সার্ভাইভ করতে পারবে না। বাকি জিনিসগুলো না হলেও হয়তো চলে যাবে, কিন্তু এই তিনটে জিনিস না হলে কখনোই চলবে না। কারণ নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ আছে, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড আছে, যেখান থেকে
সমস্ত ইনফরমেশন সেই সেলটা ক্যারি করছে, অর্থাৎ সেখান থেকে যখন নতুন কোষ তৈরি হবে বা নতুন কোনো জিনিস তৈরি হবে, সমস্ত জিন তার মধ্যে আছে, সেটা ছাড়া সেই কোষটা বাঁচতেই পারবে না। মাইটোকন্ড্রিয়া যদি না থাকে তাহলে একটা কোষের এনার্জি ডেফিসিয়েন্সি হবে, সে শক্তি পাবে না, তাহলে বাঁচতে পারবে না। রাইবোজোম যদি না থাকে তাহলে সেই কোষটা কোনো প্রোটিন তৈরি করতে পারবে না, প্রোটিন ছাড়া কোনো কোনো বায়োলজিক্যাল ফাংশন হওয়া সম্ভব না। সমস্ত আমাদের শরীরে কাজ হয় কিন্তু কোনো না কোনো প্রোটিন দিয়ে, কোনো এনজাইম সেটাও প্রোটিন, বেশিরভাগ হরমোন তারাও প্রোটিন, ঠিক আছে। এছাড়া অন্য কোনো ধরনের কেমিক্যাল যেটা কোনো একটা রিয়াকশানে আমাদের হেল্প করছে, বেশিরভাগই কিন্তু প্রোটিন হয়। তাহলে প্রোটিন ছাড়া কিন্তু আমাদের শরীর কোনো কাজই করতে পারবে না। তাহলে রাইবোজোম এরকম কোষের মধ্যে ফ্রি কন্ডিশনেও থাকে, আবার এন্ডোপ্লাজমিক রেটিকুলামে গায়েও লেগে থাকে, এবং যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামে গায়ে লেগে থাকে তখন সেটাকে বলা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অর্থাৎ রাফ কেন বলছে, কারণ এটা স্মুথনেসটা বা এটা মসৃণতা নষ্ট হয়ে যাচ্ছে, অমসৃণ হয়ে যাচ্ছে বলে দেখতে, কারণ গায়ে যেহেতু ডট 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 লেগে যাচ্ছে, তার এটা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হচ্ছে এটাকে। এছাড়া কিছু প্রচুর পরিমাণে ভেসিকল থাকে, ভ্যাকুয়ালস থাকে। এই ভেসিকলস বা ভ্যাকুয়ালসগুলো বেসিক্যালি কি করে, এগুলো কোনো জিনিসকে ট্রান্সপোর্ট করতে হেল্প করে। সেলের মধ্যে আমরা জানি যে একটা জিনিস একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সপোর্ট হওয়ার জন্য কোনো একটা সিস্টেম দরকার, আদারওয়াইজ সব কিছু এমনি জলের মধ্যে ভেসে ভেসে ট্রান্সপোর্ট হতে পারবে না। বিকজ অল মেটেরিয়ালস আর নট হাইড্রোফিলিক। হ্যাঁ, তোমরা হাইড্রোফোবিক বোঝো তো? হাইড্রোফিলিক মানে হলো যারা জল আকর্ষী, আর হাইড্রোফোবিক মানে হলো যারা জল বিকর্ষী। অর্থাৎ যদি কোনো অর্গানিক কম্পাউন্ড হয়, কোনো হাইড্রোফোবিক কম্পাউন্ড হয় যেটা জলের মধ্যে মেশে না, তেল জাতীয় জিনিস, তাহলে সেটা কিন্তু সেলের মধ্যে ট্রান্সপোর্ট হওয়ার জন্য কোনো সিস্টেম দরকার, তার মধ্যে বহন করে সেটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারবে। তাহলে যদি কোনো সিস্টেম না থাকে, যদি পুরোটাই সাইটোপ্লাজমের মধ্যে ভেসে ভেসে যেতে হয়, তাহলে কিন্তু প্রথম কথা হলো তার এফিসিয়েন্সি অনেক কমে যাবে, ট্রান্সপোর্টের টাইম অনেক বেড়ে যাবে। আর দ্বিতীয় কথা হলো যেগুলো জল বিকর্ষী পদার্থ বা যেগুলো তেল জাতীয় পদার্থ, সেগুলো ট্রান্সপোর্ট হতে পারবে না। সেই কারণে এই ধরনের ভেসিকলস বা ভ্যাকুয়ালসগুলো তৈরি হয়। ভেসিকলগুলো হলো বড় জিনিস আর ভ্যাকুয়ালগুলো হলো ছোট ছোট জিনিস। এবং এইরকম ভেসিকলস এবং ভ্যাকুয়াল দিয়ে কিন্তু আমাদের গলজি অ্যাপারাটাস, পরের ছবিটাতে আছে এরকম গলজি কমপ্লেক্স বা গলজি অ্যাপারাটাস তৈরি হয়। এবং এই ধরনের স্ট্রাকচারগুলো, অর্থাৎ এই ধরনের ভেসিকলগুলো, তারা এইরকম দেখতে হয় যে তাদের হাইড্রোফিলিক যে মাথাগুলো আছে, মাথাগুলো হয় এদের হাইড্রোফিলিক, এগুলো ফ্যাটি অ্যাসিড এক ধরনের, এবং তাদের যে লেজগুলো হয় সেগুলো হয় তোমার কি বলে, হাইড্রোফোবিক। তাহলে হাইড্রোফোবিক পোর্শনগুলো ভেতরের দিকে ঢুকে থাকে যাতে জলের সংস্পর্শে না আসে, আর যত হাইড্রোফিলিক পোর্শনগুলো আছে যেগুলো জলের মধ্যে থাকতে পারবে, সেগুলো বাইরের দিকেও থাকে, আবার সেগুলো ভেতরের দিকেও থাকে। এই ধরনের স্ট্রাকচারকে বলা হয় মিসেল। হ্যাঁ, মিসেল ফর্মেশন বলে। মিসেলের বাংলাটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। মিসেল ইংলিশ টার্মটা তোমরা লিখে নিতে পারো, MICELLE, মিসেল। মিসেল বা মাইসেলও বলে অনেকে। এই মিসেল বা মাইসেল ফর্মেশন মানে হলো এরকম একটা টিপিক্যাল স্ট্রাকচার তৈরি হওয়া, যেখানে হাইড্রোফিলিক এন্ডস উইল বি টুয়ার্ডস দ্য অ্যাকুয়াস সলিউশন অ্যান্ড দ্য হাইড্রোফোবিক এন্ডস উড বি ইনসাইড, যাতে সেটা জলের সংস্পর্শে না আসতে পারে। এই ধরনের ভেসিকলসগুলো বা এই ধরনের সেল মেমব্রেনগুলো সবাই কিন্তু এই ধরনের স্ট্রাকচার ফলো করে। এটাই দেখানো হয়েছে, যেটা আমি তখন বললাম যে একটা ট্রান্সপোর্টেশন কিভাবে হয়। এটা একটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তার মধ্যে যে চ্যানেল আছে তার মধ্যে দিয়ে দিয়ে কোনো একটা ভেসিকল বা কোনো একটা ভ্যাকুয়াল যাই বলো না কেন, সেটা কিন্তু গলজি অ্যাপারাটাসের মধ্যে চলে এলো। এবার গলজি অ্যাপারাটাসের মধ্যে যখন চলে এলো তখন কিন্তু আইদার সে সেলের আরেকটা জায়গায় ছড়িয়ে যেতে পারে বা সে সেল থেকে বাইরেও চলে যেতে পারে। যেমন সে ফর এক্সাম্পল, খুব কমন একটা এক্সাম্পল যদি দিই, তোমরা সাইন্যাপস পড়েছো। সাইন্যাপস মানে হলো দুটো নার্ভ কোর্স যেখানে এসে লাগছে, মানে একটার সাথে একটা কানেকশন যেখানে হচ্ছে। তো আমরা জানি সাইন্যাপসে যখন সংবহন হয়, হ্যাঁ, নার্ভ সিগন্যাল যখন একটা সেল থেকে আরেকটা সেলে যায়, তখন কি হয়, তখন সেখানে অ্যাসিটাইল কোলিন বা অ্যাড্রিনালিন এই ধরনের যে নিউরো ট্রান্সমিটার যেগুলো আছে, সেইগুলো একটা প্রথম সাইন্যাপস থেকে রিলিজ হয়ে সেই সিগন্যালটাকে সেকেন্ড যে নার্ভ সেল আছে তার মধ্যে নিয়ে যায়। তাহলে এই যে রিলিজ অফ নিউরো ট্রান্সমিটার হচ্ছে, তার মানে সেটা একটা কেমিক্যাল, সেটা সেল থেকে বাইরে বেরোচ্ছে। এই কেমিক্যালগুলো কিন্তু এইরকম ভেসিকেলের মধ্যে করে কোষ থেকে বাইরে বেরিয়ে যায়।
এবং এই প্রসেসটাকে বলা হয় এক্সোসাইটোসিস। এন্ডোসাইটোসিস মানে হলো কোনো জিনিস কোষের ভেতরে ঢোকা, এন্ডো মানে ভেতরে, আর সাইটোসিস মানে গ্রহণ করা, আর এক্সোসাইটোসিস মানে হলো কোষ থেকে বাইরে বেরিয়ে। Kunal, ইয়েস মহারাজ। 5 minutes remaining. ওকে ওকে, শিওর মহারাজ। তো নেক্সট পার্ট হলো লাইসোজোম। লাইসোজোম ইজ অলসো আ সিমিলার কাইন্ড অফ ভেসিকল, কিন্তু যার কিছু স্পেসিফিক ফাংশন আছে। কি ফাংশন আছে না, স্পেসিফিক্যালি লাইসোজোমগুলো হলো এনজাইম রিচড ভেসিকল, অর্থাৎ যাদের মধ্যে এনজাইমস থাকে। অর্থাৎ সেলের মধ্যেও আমরা যেরকম একটু আগে শুনলাম বা জানলাম যে কোষীয় শ্বসন হয়, অর্থাৎ শ্বসন বাইরেও হতে পারে আবার কোষের ভেতরেও হতে পারে, সেই রকম একই রকমভাবে আমাদের যে খাদ্যের পাচন প্রক্রিয়া বা ডাইজেশন, সেটাও কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বা কোষের বাইরে হতে পারে, আবার কিন্তু কোষের ভেতরে ইন্ট্রাসেলুলার ডাইজেশনও হয়, অর্থাৎ অন্তঃকোষীয় পাচনও ঘটে। সেই অন্তঃকোষীয় পাচন বা ইন্ট্রাসেলুলার ডাইজেশনের জন্য কিন্তু এই ধরনের লাইসোজোমসগুলোর মধ্যে যে এনজাইমস গুলো থাকে সেইগুলো তার জন্য রেসপন্সিবল। তো লাইসোজোমের মেন ফাংশন হলো যে দে ক্যারি ডিফারেন্ট কাইন্ড অফ এনজাইমস, প্রোটিওলাইটিক এনজাইমস অ্যান্ড অল আদার এনজাইমস দ্যাট অ্যাকচুয়ালি রেসপন্সিবল ফর ইন্ট্রাসেলুলার ডাইজেশন। কোষীয় পাচনের জন্য তারা দায়ী। এছাড়া আরেকটা জিনিস থাকে পারক্সিজম বলে। পারক্সিজম কি করে না, পারক্সিজমের মধ্যে তোমার কিছু এনজাইমস থাকে, কিন্তু অন্য ধরনের এনজাইম, তাদেরকে বলা হয় অ্যান্টিঅক্সিডেন্টস। এই অ্যান্টিঅক্সিডেন্টসগুলো ফাংশন কি না, আমাদের অক্সিজেনের মাধ্যমে আমরা শ্বসন করছি, আমাদের কোষের মধ্যে অক্সিজেন প্রচুর পরিমাণে রয়েছে, কিন্তু তোমরা বোধহয় জানো বা জানো না, আমি জানি না, যে অক্সিজেন কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট টক্সিক গ্যাস। অক্সিজেন কারণ কি, কারণ অক্সিজেন ভীষণ রিয়াক্টিভ। অক্সিজেন সুপার অক্সাইড ফ্রি রেডিক্যাল তৈরি করে। এই সুপার অক্সাইড ফ্রি রেডিক্যাল বা এই ধরনের যে ফ্রি একটা তোমার রেডিক্যালে, বাংলাটা আমি ভুলে যাচ্ছি, মধ্যে আয়ন, এই ধরনের যে আয়ন তৈরি হয়, সেই আয়নটা কিন্তু তোমার যে কোনো কোষের একটা ক্ষতি করতে পারে যদি সেটা ফ্রিলি ঘুরে বেড়ায়। তাহলে কোষীয় শ্বসন হয়ে যাওয়ার পরে যে এক্সট্রা অক্সিজেন রেডিক্যালগুলো কোষের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, সেগুলোকে ইমিডিয়েটলি নষ্ট করে দিতে হবে, নাহলে কিন্তু কোষের পর্দাকে সে নষ্ট করে দেবে, নিউক্লিয়াসকে নষ্ট করে দেবে, হ্যাঁ, মাইটোকন্ড্রিয়াকে নষ্ট করে দেবে, কোষটা কিন্তু মরে যাবে। তাহলে আমাদের শরীরের মধ্যে বা কোষের মধ্যে কিছু এনজাইমস থাকে যাদেরকে অ্যান্টিঅক্সিডেন্টস বলে। দেখবে আজকালকার দিনে ডাক্তাররাও অ্যান্টিঅক্সিডেন্টসের কথা খুব বলে, এই ধরনের খাবার খাও অ্যান্টিঅক্সিডেন্টস পাবে, এই ধরনের ভিটামিন খাও অ্যান্টিঅক্সিডেন্টস পাবে। তাহলে অ্যান্টিঅক্সিডেন্টস আর ভেরি ইম্পর্টেন্ট, কারণ তারা আমাদের শরীরকে এই ধরনের ক্ষতির থেকে রক্ষা করে। তাহলে পারক্সিজম ইজ ওয়ান অফ দ্য অর্গানেলস দ্যাট কন্টেন্স অ্যান্টিঅক্সিডেন্টস। এবং ভ্যাকুয়ালগুলো সম্বন্ধে তো বললামই, যে ভ্যাকুয়ালগুলোর মধ্যে বিভিন্ন রকম ফ্লুইডস থাকে যারা এই ধরনের কাজকর্ম করে, স্টোরেজ করে ইত্যাদি। এবং মাইটোকন্ড্রিয়া, অনেকবারই বলেছি যে আমাদের কোষের মধ্যে শক্তি তৈরি করার জন্য মাইটোকন্ড্রিয়া রেসপন্সিবল। কিছু পরিমাণ শক্তি আমাদের সাইটোপ্লাজমেও তৈরি হয় বাই গ্লাইকোলাইসিস, কিন্তু মোস্ট অফ দ্য এনার্জি ইজ প্রডিউস ইন দ্য মাইটোকন্ড্রিয়া। এবং সাইটোপ্লাজম ওভারঅল একটা ফ্লুইড যেটা আমাদের কোষটাকে সজীব রাখে বা কোষটা যাতে ড্রাই না হয়ে যায়, শুকিয়ে না যায়, সেইটা খেয়াল রাখে। তাহলে একটা জলীয় জিনিস যেটা কোষের মধ্যে কমিউনিকেট করার জন্য এবং কোষটাকে সজীব রাখার জন্য রেসপন্সিবল। সাইটোস্কেলেটন ঠিক এরকম দেখতে হয়, যেটা আমি বলছিলাম, যে প্রচুর পরিমাণে জাল এরকম কোষের মধ্যে ছড়িয়ে থাকে, যেটা অ্যাকচুয়ালি কোষটাকে একটা স্ট্রাকচার বা একটা ফর্ম দেয়, এবং কোষটা যদি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করে তাহলে সেটাকে হেল্প করে। আমি পরে একদিন আলোচনা করবো যে কিভাবে কোষ মুভ করে। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা পড়েছি, দু রকম হয়, একটা স্মুথ এবং একটা রাফ। রাইবোজোম থাকে বা থাকে না। এবং সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল ইজ দ্য লাস্ট থিং। সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম আমরা জানি কোষ বিভাজন যখন হয়, এটা একটা রিয়েল মাইক্রোস্কোপিক পিকচার, ইলেকট্রন মাইক্রোস্কোপিক পিকচার, যেখানে দেখানো হচ্ছে একটা সেন্ট্রিওল কীরকমভাবে রয়েছে। সেটা কোষ বিভাজনের সময় একটা তোমার স্পিন্ডল ফাইবার তৈরি করে, যেটা ক্রোমোজোমগুলোকে আটকে রাখে। কারণ কোষ বিভাজনের সময় ডিএনএর মধ্যে আমাদের যে নিউক্লিয়ার ফাইবার আছে, সেইটা অ্যাকচুয়ালি তোমার নির্দিষ্ট সংখ্যার ক্রোমোজোম তৈরি করে। আমাদের 23 জোড়া ক্রোমোজোম থাকে, সেই ক্রোমোজোম তৈরি করে। সেই ক্রোমোজোমগুলো যাতে সেল থেকে এদিক ওদিক না চলে যায়, একটা জায়গায় আটকে থাকে, সেই কাজটা কিন্তু সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল করে। তো দিস ইজ ওভারঅল একটা কনসেপ্ট তোমাদের দিলাম, যে কীরকমভাবে একটা সেল এবং তার অর্গানেলসগুলো কীরকমভাবে অ্যারেঞ্জ করে একটার সাথে একটা কমিউনিকেট করে থাকে, এবং সবাই কিন্তু সবার ওপর নির্ভরশীল। এরকম না যে কেউ একা একা কাজ করে,
এবং ইভলিউশনটা ভাবো যে কতটা ইন্টেলিজেন্ট একটা ইভলিউশন হয়েছে, যে সমস্ত জিনিস একসাথে তৈরি হয়ে একসাথে একটা জায়গার মধ্যে ঢুকে গিয়ে এরকম একটা সিস্টেম তৈরি করেছে, যেটা সো ইন্টেলিজেন্ট যে সামটাইমস এটা দেখে মনে হয় যেন কোনো কম্পিউটার এটাকে তৈরি করেছে। তো দিস ইজ দ্য বিউটি অফ নেচার। আশা করি তোমাদের ভালো লেগেছে ক্লাসটা। তো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে, এখন তো কোয়েশ্চেন নেওয়ার সময় নেই বা আমাদের ক্লাসে টাইম চলে গেছে, আমাকে তোমরা ইমেল করে কোনো কোয়েশ্চেন দিতে পারো। যদি তোমাদের কিছু জানার থাকে আমাকে ইমেল করতে পারো। আমার ইমেল আইডি হলো আমার নাম কুণাল শিকদার, KUNALSIKDER @gmail.com। কোনো স্পেস বা কোনো ডট মাঝখানে কোনো কিছু নেই, kunalshikdar@gmail.com।